তোমরা জেনে থাকবা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক শিক্ষার্থী ভালো পজিশন করেছে। আবার এবছর হচ্ছে আমরা জাস্ট টপ 10 এর মধ্যে কোনো শিক্ষার্থী পাই নাই। কারণ কেন পাই নাই সেটা কি কারণে সেটা ভেবেছিলাম যে আল্লাহ তাআলার কাছে খুব ভালো মতো চেয়েছিলাম যে আল্লাহ তাআলা যেন আমাদের প্ল্যাটফর্ম থেকে একজন শিক্ষার্থীর টপ 10 এর মধ্যে অ্যাটলিস্ট ব্যবস্থা হয়। কিন্তু আল্লাহ তাআলা এবছর রাখে নাই। ইনশাআল্লাহ আগামী বছর তোমাদের মধ্য থেকে কেউ কেউ হচ্ছে টপ 10 পজিশন করবে ইনশাআল্লাহ। তো আমি আরো 1-2 মিনিট সময় নিয়ে আমরা ক্লাসটা শুরু করব। ওকে, তো ইনশাআল্লাহ তোমরা ভালো পজিশন করবা। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মারুফ। আচ্ছা, তোমরা যারা হচ্ছে আমাদের ক্লাসটা করবা বা ক্লাসে যারা আছো, এখানকার প্রায় প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে এইচএসসি 2026 কিংবা 27 শিক্ষার্থী। কেউ কেউ 26-এর আছো, কেউ কেউ 27-এর আছো। আচ্ছা, তোমাদের সিলেবাসটা দীর্ঘ 2019 সালের পরে 2019 সালের পরে 2026 থেকে শুরু করে ফুল সিলেবাসে সকল সাবজেক্ট, তাই না? ফুল সাবজেক্টে তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে। তো যেহেতু দীর্ঘ 6 বছর পরে নতুন করে ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তো এই জন্য তোমাদের একটু পড়াশোনাটা বেশি করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, গত বছর যদি তোমরা দেখো, শর্ট সিলেবাস ছিল এসএসসি 2025-এর শর্ট সিলেবাস ছিল, তোমরা জানো। তো সেখানের মধ্যে শর্ট সিলেবাস থাকা সত্ত্বেও কমপক্ষে 48% শিক্ষার্থী ফেল করেছে। এটা জানো কিনা তোমরা? জানো তো নাকি? আচ্ছা, 48% শিক্ষার্থী ফেল করেছে, যার তার মানে হচ্ছে প্রতি 2 জনের মধ্যে একজন ফেল। বিষয়টা হচ্ছে প্রতি 2 জনের মধ্যে একজন ফেল। ছিল কি সিলেবাস? শর্ট সিলেবাস। তারপরেও 2 জনের মধ্যে একজন ফেল। আর তোমাদের হচ্ছে যেহেতু ফুল সিলেবাসে ফেল তুলনামূলক একটু বেশি করবে। আর তাছাড়াও আহ নতুন শিক্ষামন্ত্রী হয়েছে, যিনি 2001 থেকে 6 সাল পর্যন্ত আহ শিক্ষা ব্যবস্থা পরিচালনা করেছিলেন। আগে এমন পর্যায়ে ছিল যে যখন হচ্ছে সারা বাংলাদেশে নকলের প্রাদুর্ভাব ছিল, ওনার মাধ্যমে হচ্ছে নকলটা প্রায় দূরীভূত হয়েছে। এখন যে তেমন কিছু হয় না, বিষয়টা এমন না, এখনো অনেক কিছু হবে বা হবে। তবে পরীক্ষা পদ্ধতিটা বা পরীক্ষাটা গত 17 বছর যা ছিল তার তুলনায় কিছুটা হলেও কঠিন হতে যাচ্ছে। এটা তো তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো নাকি, তাই না? আচ্ছা, 1 নাম্বার, এই কঠিন হওয়ার কারণটা কি? কঠিন হওয়ার কারণটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমাদের সিলেবাস হচ্ছে ফুল। 2 নাম্বার, আগে হচ্ছে অল্প কিছু, মানে যারা হচ্ছে যেমন মার্সি মার্কস বলা হতো, মার্সি মার্কস, যেটা এখন আর বর্তমানে দেওয়া হবে না। তো সিলেবাস ফুল হওয়ার কারণে, এবং আমাদের নতুন শিক্ষামন্ত্রী আসছে, যিনি হচ্ছে অলরেডি বলে দিয়েছেন যারা পড়াশোনা করবে, এসরাফ হক মিরন আমাদের চাঁদপুরের, তিনি বলছেন যারা পড়াশোনা করবে তাদের চিন্তার কোনো কারণ নেই, আর যারা পড়াশোনা করবে না তাদের অবশ্যই চিন্তার কিছু কারণ আছে। তো ইনশাল্লাহ আমরা পড়াশোনা করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার, আমরা হচ্ছে এখন কি পড়বো? তোমাদের সবার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে না? যারা এসএসসি 26-এর আছো, টেস্ট পরীক্ষা সবার শেষ হয়েছে না? স্যার শেষ। এবং মোটামুটি রেজাল্টও হয়ে গেছে না অধিকাংশের? জি স্যার শেষ। আমি যে প্রতিষ্ঠানে আছি, লেকচারার হিসেবে একটা প্রতিষ্ঠানে আছি। তো ওই প্রতিষ্ঠানের রেজাল্ট এখনো দেয় নাই। অনেক প্রতিষ্ঠান রেজাল্ট দিয়ে দিয়েছে। আমার বন্ধু বান্ধব অনেকে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে। তো ওদের অনেকের রেজাল্ট দিয়ে দিয়েছে। আমি যে প্রতিষ্ঠানে আছি ওখানে এখন রেজাল্ট দেয়নি। আচ্ছা, তো যেহেতু টেস্ট পরীক্ষা শেষ, তোমাদের পরীক্ষা সম্ভাব্য হচ্ছে মে মাসে, যদি না হয় মে মাসের শেষ সপ্তাহে, যদি না হয় জুনে পরীক্ষা হবে। তো এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস। রমজান শেষ হয়ে যেতে যেতে একবারে হয়ে যাবে মার্চ, শেষ হয়ে যাবে। তার মানে তুমি পড়াশোনা যদি শুরু করো এপ্রিল থেকে,
1 মাস থেকে 2 মাস সে সময় পাবা। আর যদি রমজান থেকে যদি পড়াশোনা করো ফেব্রুয়ারি, তাহলে মার্চ পাবা। ফেব্রুয়ারি এখানে ধর 10 দিন, মার্চের হচ্ছে 1 মাস, মার্চের হচ্ছে 1 মাস, এপ্রিলের 1 মাস, মের 1 মাস। তার মানে তুমি মোটামুটি এখনো কতদিন সময় পাচ্ছ? বরাবর 100 দিন সময় পাচ্ছ, তাই না? মার্চের 10 দিন, ফেব্রুয়ারির 10 দিন, মার্চের 30, এপ্রিল 30 এবং মের 30। এই 100 দিন যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমার এসএসসি পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট হবে। এসএসসি তে বেস্ট রেজাল্ট মানে তথা এ প্লাস আসবে, এবং সাথে সাথে তোমার অ্যাডমিশন টেস্টেও খুব একটা ভালো রেজাল্ট চলে আসবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে স্যার, আমাদেরকে তো সামনে এসএসসি পরীক্ষা, তো এখন অ্যাডমিশন নিয়ে এত কথা বলেন কেন? আমরা আজকের ক্লাসে সংক্ষিপ্ত ভাবে করবো, বেশি বড় করব না। এসএসসি তে যা সিলেবাস আছে সেটা পড়লে তোমার অ্যাডমিশন টেস্টে সম্পূর্ণ হয়ে যাবে প্রায়। কমপক্ষে অ্যাডমিশনের 60 থেকে 70% হবে। 60 থেকে 70%, বুঝছো? কমপক্ষে 60 থেকে 70% হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেজন্য হচ্ছে এমন ভাবে পড়তে হবে যেন দুইটাই আমার কাভার হয়। ওকে, আচ্ছা। এখন এখন কেন আমি বলতেছি যে অ্যাডমিশন টেস্ট আগে পড়তে হবে? দেখো, ঢাবি বি ইউনিট তোমার অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য তুমি ওভারঅল সময় পাবা 70 থেকে 80 থেকে 100 দিন বা 120 দিনের মতো সময় পাবে এসএসসি পরীক্ষার পরে, বুঝছো? তো এসএসসি পরীক্ষার পরে যদি তুমি 100 দিন সময় পাও, তুমি চিন্তা করো, মানবিক থেকে শিক্ষার্থী নেয় হচ্ছে 1600, এই বছর 1694। তো সবাই তো সাবজেক্ট পাবে না, এর মধ্যে ধরি আমি 1500। আর পরীক্ষা দেয় হচ্ছে মানবিকের প্রায় 70 থেকে 80 হাজার শিক্ষার্থী, ধরো 70,000 পরীক্ষা দেয়, মনে করো 70,000 পরীক্ষা দেয়। আচ্ছা, এখন আমাকে বলো, 70,000-এর মধ্যে কমপক্ষে কি 1,000 শিক্ষার্থী নাই? কমপক্ষে 1,000 শিক্ষার্থী কি নাই যারা এসএসসি ফার্স্ট ইয়ার থেকে কিংবা সেকেন্ড ইয়ার থেকে কিংবা টেস্ট পরীক্ষার পর থেকে প্রস্তুতি শুরু করছে? এমন কি শিক্ষার্থী নাই? বলো তো, আমাকে বলো। কমপক্ষে আচ্ছা, 70 বা 80 হাজার থেকে 1,000 শিক্ষার্থী কি নাই যারা হচ্ছে সারা বাংলাদেশের কথা বলতেছে, সারা বাংলাদেশের কথা বলতেছি। 500 থেকে 1,000 শিক্ষার্থী অ্যাটলিস্ট আছে যারা এসএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কিংবা টেস্ট পরীক্ষার পর থেকে অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করছে, এমন শিক্ষার্থী আছে কিনা বলো তো? আছে? আচ্ছা স্যার। জি স্যার, আছে আচ্ছা, অনেকেই আছে। এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে তুমি যদি এসএসসি পরীক্ষা এখন কমপ্লিটলি মানে মনোনিবেশ করো এসএসসি পরীক্ষার উপরে, অ্যাডমিশনের কিচ্ছু পড়লা না, তাহলে দেখবা যে যে আগে শুরু করছে সে চান্স পাবে, নাকি তুমি যে এসএসসি পরীক্ষার পরে পড়া শুরু করছে সে পাবে? কে পাবে স্বাভাবিকভাবে? যে আগে শুরু করছে, যে তার, তোমার যেখানে পড়া শুরু তার সেখানে রিভিশনও শুরু, তার সেখান থেকে রিভিশন শুরু হয়। আচ্ছা, এটা একটা বিষয়। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে যে স্যার, এসএসসি পরীক্ষার পরেও তো চান্স পাওয়া যায়, পড়েও তো, হ্যাঁ যায়। এখন সেটা খুব এক্সট্রা মেরিটোরিয়াস যদি না হয়, কিংবা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল যদি না হয়, মুখস্থ অংশ যদি ভালো মতো পড়াশোনা না করে, তাহলে হচ্ছে চান্স পায় না। আচ্ছা, এখন আমি আমাদের পেজে আমি একটা পোস্ট করছিলাম যে ঢাবির পরীক্ষার পর পরেই, যে তোমার কাছে কেন তুমি মনে হয়েছে যে তুমি চান্স পাও নাই, মানে কি কারণে তোমার মনে হয়েছে যে তুমি চান্স পাও নাই? এর মধ্যে সবচেয়ে একটা কারণ সবাই উল্লেখ করছে, সেটা হচ্ছে মুখস্থ অংশ, মেমোরাইজিং পার্ট। ইংলিশের মেমোরাইজিং যে পার্ট গুলো আছে বা মুখস্থ অংশ আছে, এই মুখস্থ অংশ 3 মাসে শেষ করা সম্ভব না। 3 মাসে, কিংবা যেহেতু এখানকার মধ্যে আরো আরো কি কি আছে বলতো, বাংলা আছে, সাধারণ জ্ঞান আছে বা জিকে আছে, তো সেজন্য সে 3 মাসের যে অল্প কিছুদিন সময় পাবে, সে 3 মাসে কি এটা সম্ভব? এটা সম্ভব না। তার মানে কি,
তার মানে হচ্ছে যারা এসএসসি পরীক্ষা থেকে বা এসএসসি থেকে এই মুখস্থ অংশের টপিকগুলো, এখানে একটা টপিক না, অনেকগুলো টপিকগুলোতে যারা বেস্ট, একটা প্রস্তুতি নিতে পারবে এবং যাদের ইংলিশের বেসিকটা ঠিক করতে পারবে তারা, এবং সাথে একটা জিনিস, ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং, এই তিনটা বিষয় ঠিক করতে পারবে। ফ্রি হ্যান্ড রাইটিং, মুখস্থ অংশ, বেসিক গ্রামাটিক্যাল টপিক শেষ করবে তারা, কোনো কোচিং করুক অথবা না করুক, কোনো কোচিং এ ভর্তি হোক অথবা না হোক, ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষার পরে যদি 3 মাস কিছুটা করে অল্প অল্প করেও পড়াশোনা করে ইনশাআল্লাহ সে চান্স পাবে। বুঝতে পারছো? তাহলে তোমাদের কাজ কি? এই মুহূর্তে এসে তোমাদের কাজ হচ্ছে এইচএসসির পড়ার পাশাপাশি, এইচএসসি এর পড়ার পাশাপাশি কোন বিষয়টাকে জোর দিতে হবে বলো তো এবার, বলো। মেইনলি আমরা মুখস্থ হবে। আমার কথা কি বোঝা গেছে ভাই, আপুরা? বলো তো কোন বিষয়টা আমরা জোর দেব, মেমোরাইজিং একটু পার্ট। বলো। মেমোরাইজিং পার্ট, ওকে। তাহলে সহজ কথা করে আবার একটু রিপিট করছি আমি, যে এসএসসি এর পড়ার পাশাপাশি তোমার সিলেবাসে যা আছে, যে সাবজেক্ট গুলো আছে সেগুলো পড়বা, সাথে হচ্ছে ইংরেজির মুখস্থ অংশ রেগুলার করে একটু করে পড়বা। আর বাকি আমরা যা পড়বো সেটা হচ্ছে সব এসএসসি এর পড়া পড়বো, সাথে অ্যাডমিশনে কিভাবে প্রস্তুতি নেব, কোনটা পড়বো এটা আমরা দেখবো। মোটামুটি ক্লাস করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এবং আমরা বেসিক বিষয়গুলো শিখে ফেলবো। আচ্ছা, এখন তাহলে কি মোটামুটি বোঝা গেছে যে তোমাদের এখন থেকেই পড়তে হবে, এটাই বোঝা গেছে? বোঝা গেছে না? ওকে। স্যার। এখন এখন আসি হচ্ছে অ্যাডমিশন টেস্টের প্রশ্নের ধরনটা কেমন হয়। হুম, এক বিষয়ের প্রশ্নের ধরন, যেমন ঢাবি বি ইউনিট এমসিকিউ আসে হচ্ছে 60 মার্কস, রিটেন হচ্ছে 40 মার্কস, আর জিপিএ হচ্ছে 20 মার্কস। ওকে, আচ্ছা। আর খুলনা বিশ্ববিদ্যালয় হচ্ছে রিটেন আছে, খুলনা বিশ্ববিদ্যালয় রিটেন আছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় রাজশাহী এই ইউনিটে ইংলিশ এবং ল ডিপার্টমেন্ট পাওয়ার জন্য হচ্ছে তোমার রিটেন আছে। আর মোটামুটি সকল বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার এমসিকিউ আকারে পরীক্ষা হয়। আচ্ছা, এখন আমাদের যে এই এমসিকিউ প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে আসে, হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 2 বছর বা 5-7 বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালিসিস করি, 1 নাম্বার আসবে টেক্সট বুক থেকে। টেক্সট বুক কোনটা বুঝছো? দেখাচ্ছি। তোমাদের সবার কাছে ইংলিশ 420 বইটা আছে না? আমার বইটা কোথায়? আহ, বইটা কই রাখলাম, এখন কোথায় রাখছি? কিন্তু পুরাতনটা পাচ্ছি সামনে, তোমাদেরটা তো পাচ্ছি না কেন? ও, পাইছি পাইছি, এই যে এই বইটা সবার আছে না? ইংলিশ 420 বইটা 286 পৃষ্ঠা কিংবা 87 পৃষ্ঠা আছে। তো এই বইটা থেকে প্রশ্ন আসবে, কোন কোন জায়গা থেকে সেইখান থেকে প্রশ্ন আসবে। এখান থেকে ঢাবিতে প্রশ্ন আসবে। এই বছর চট্টগ্রামে আসছে। আচ্ছা, বিইউপিতে আসে টেক্সট বুক থেকে। এই যে ইংলিশ টেক্সট বুকটা তোমাদের বইটা আছে, এই বইটা থেকে কোথায় থেকে থেকে প্রশ্ন আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এমসিকিউ রিটেন দুইটাই, চট্টগ্রাম, বিইউপি, খুলনা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এগুলোতে মেইনলি। সাথে হচ্ছে জিএসটি, ঠিক আছে? এগুলো হচ্ছে মেইন। কোথা থেকে প্রশ্ন আসবে বলো তো? এই যে বইটা, তোমরা যারা এখন পর্যন্ত, যেমন আমরা যদি দেখি, তোমরা এই বইটা থেকে জাস্ট যেটা মনে করে থাকো যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে শুধু কই, এই তো মাল্টিপল কোশ্চেন্স আসবে, শর্ট কোশ্চেন্স আসবে, কিংবা ফ্লো চার্ট আসবে, কিংবা সামারাইজ আসবে, শুধু এমন না, আমাদের সাথে সাথে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় এই টেক্সট বুকটা থেকে কি আসবে বলতো? এমসিকিউ এবং রিটেন দুইটাই আসবে। বুঝছো? বোঝা গেছে? কিভাবে আসতেছে সেটা আমি একটু পরে বলতেছি, হ্যাঁ? আচ্ছা, তার মানে 1 নম্বর আমাদের এই টেক্সট বুকটা ভালো মতো পড়তে হবে।
2 নাম্বার, আমাদের এই যে গ্রামার টপিক গুলো রয়েছে, গ্রামারের বিভিন্ন টপিক, গ্রামারের যে বিভিন্ন টপিক রয়েছে সেই টপিক গুলো থেকে, এখান থেকে মেইন ফোকাস হবে আমাদের এসএসসি টপিক গুলো। কিভাবে আসতেছে আমি একটু করে উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাবো। 3 নাম্বার হচ্ছে আমাদের মুখস্থ অংশের সকল টপিক, যেমন ঢাবির বি ইউনিটে 15টা এমসিকিউ আসে। 15টা এমসিকিউ এর মধ্যে এই মুখস্থ অংশে এই টপিক গুলো থেকে কমপক্ষে 5টা থেকে 7টা প্রশ্ন চলে আসে, কখনো কখনো 5 থেকে 7টা প্রশ্ন। আচ্ছা, আর ঢাবিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কম্প্রিহেনশন আসে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু লিখিত আছে তাই আর কম্প্রিহেনশন আসে না। তাহলে আমাদের প্রশ্ন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কম্প্রিহেনশন আসে, কম্প্রিহেনশনটা কি? কম্প্রিহেনশন হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে 5টা 7টা 8টা পর্যন্ত প্রশ্ন হয়, বুঝছো? যেটাকে আমরা সিন আনসিন বলি না, সিন আনসিন, জি ভাইয়া। এরকম টাইপের। তাহলে কি আমরা প্রশ্নের ধরনটা বুঝতে পেরেছি? আমাদের ইংরেজি প্রশ্নগুলো কেমন হবে বলো তো একটু, প্রশ্নের ধরনটা কেমন হতে পারে বলো তো? জি ভাইয়া। 1 নম্বর কোন জায়গা থেকে, কার থেকে সাউন্ড হচ্ছে, কার থেকে যেন সাউন্ড হচ্ছে? আচ্ছা, 1 নম্বর টেক্সট বুক থেকে আসবে, 2 নম্বর গ্রামার থেকে আসবে, 3 নম্বর মুখস্থ অংশ, আর অন্যান্য বিশ্ববিদ্যালয় কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনটা কি? এটা হচ্ছে সিন আনসিনের মতো। সিন আনসিনটা বুঝছো? একটা প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজের আলোকে 5টা 4টা 5টা 7টা 8টা পর্যন্ত এমসিকিউ হয়। এর কোন কোন জায়গায় আসবে 100% লিখে দিচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় 100%, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 100%, এই দুইটা বিশ্ববিদ্যালয় 100% আসবেই। আর সাথে হচ্ছে জিএসটি এগুলোতে আসবে। ওকে, আরেকটা বিশ্ববিদ্যালয় আছে, সেটা হচ্ছে সাস্ট, সাস্ট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলোতে আসে। ওকে, আচ্ছা, তাহলে ইংরেজি প্রশ্নের ধরন হচ্ছে এগুলো। এখন আমরা রিটার্নে কি কি আসে সেটা একটু পরে বলবো। এখন তোমরা কি তোমাদের সিলেবাসটা, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সিলেবাসটা তো জানো নাকি? আচ্ছা, আমি এখন আমাদের আলোচনার মধ্যে সিলেবাসের মধ্যে যেহেতু 12টা টপিক আছে সেকেন্ড পেপারের, কোন টপিকটা কোন কোন জায়গায় প্রশ্ন আসে একটু অ্যানালিসিস করে দেব, কি বলো? আচ্ছা, কোন টপিক থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসে আমি একটু আলোচনা করে দিই, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবা। আচ্ছা, নাম্বার 1, আর্টিকেল টপিকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বি ইউনিটের রেগুলার প্রশ্ন আসতো। এখন বর্তমানে আর আর্টিকেল থেকে বি ইউনিটের প্রশ্ন আসে না, যেহেতু এত বছর শর্ট সিলেবাস ছিল, তাই আর্টিকেল থেকে এটা তেমন একটা প্রশ্ন দিত না। তো এই টপিকটা থেকে হচ্ছে ঢাবির এই ইউনিটে আবার প্রশ্ন দেয়, ঢাবি এই ইউনিটের প্রশ্ন এখান থেকে আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে এখান থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ অনেকগুলো এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে গত বছরের কোশ্চেন অ্যানালিসিস, এই 3টা 4টা বেশি আসতো। এখন হ্যাঁ, আমরা সলভ করে নিই, কোনো সমস্যা নেই, আমরা আলোচনা করব, এগুলো নিয়ে আলোচনা করব, হ্যাঁ, টপিক ভিত্তিক আলোচনা করব। এছাড়াও আমাদের জগন্নাথ নামে একটা বিশ্ববিদ্যালয় আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে এখান থেকে আসবে। এক কথায় হচ্ছে, তুমি আমাকে একটু বলো, আর্টিকেলের যে রুলস গুলো আছে, যে রুলস গুলো তুমি এসএসসি পরীক্ষার জন্য পড়বা, সেম রুলস গুলো কি অ্যাডমিশন টেস্টে পড়তে হবে কিনা? সেম রুলস গুলো আমার অ্যাডমিশন টেস্টে আছে। তাহলে ভাইয়া এখন তোমার কাজটা কি? তুমি কাজটা হচ্ছে শুধু শুধু প্রিভিয়াস কোশ্চেন, এসছির কিংবা আলিমের প্রিভিয়াস প্রশ্ন না পড়ে যা পড়বা সেগুলোর হচ্ছে, ধরো তুমি শিখছো কি, শিখছো হচ্ছে আহ ভাওয়েলের আগে হচ্ছে এন হয়, কনসোনেন্টের আগে কি হয়, ই হয়।
এই রুলস কি এসএসসি তে আছে? এই রুলস কি অ্যাডমিশন টেস্টে নাই? তারপর হচ্ছে সংক্ষিপ্ত শব্দ যেটা আছে, যেটা হচ্ছে ভাওয়েলের মতো উচ্চারণ হয়, সেখানে এন কনসোনেন্টের আগে হচ্ছে কনসোনেন্টের মতো যেটা উচ্চারণ হয় সেটা হচ্ছে এ। এটা এসএসসি তে আছে, এটা কি অ্যাডমিশন টেস্টে নাই? আছে কিনা? সেম। তাহলে তোমার কাজটা কি? কাজটা হচ্ছে তুমি এই রুলস গুলো পড়ে তো এখানে প্র্যাকটিস করতেছো, সাথে সাথে যে কাজটা করবা, এই টপিক রুলের উপরে অ্যাডমিশনের যে কোশ্চেন্স গুলো আছে, অ্যাডমিশনের যে কোশ্চেন্স গুলো আছে সেগুলো প্র্যাকটিস করে ফেলা। অ্যাডমিশনের যে কোশ্চেন্স গুলো বা প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে ফেলা। বুঝছো? আচ্ছা, এটা এক নম্বরের বিষয়। তাহলে এটা তোমাকে করতে হবে, তাহলে এই টপিক থেকে তোমার প্রশ্ন আসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আচ্ছা, সেকেন্ড যে টপিকটা আছে সেটা দেখো, তোমাদের প্রিপোজিশন। নোট নাও, প্রিপোজিশন হচ্ছে এমন একটা টপিক, যে টপিকে এইচএসসি তে তোমাদের 5 মার্কস, আর অ্যাডমিশন টেস্টে সকল বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে 100% প্রশ্ন আসবে। আই রিপিট, প্রিপোজিশন হচ্ছে এমন একটা টপিক, যেই টপিক থেকে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের সকল বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে 100% প্রশ্ন আসবে। আচ্ছা, এখন সেম কথা, এখানে যে কথাটা বলছি, এখানে রুলস এসএসসি রুলস, অ্যাডমিশন টেস্টের সেম রুলস। ফর এক্সাম্পল, আমি একটা, যেমন একটা প্র্যাকটিস করানোর জন্য তোমাদেরকে জন্য আমরা একটা, ওকে ওকে, দেখো, এটা হচ্ছে ঢাবি বি ইউনিটের 24-25-এর প্রশ্ন। 24-25-এর প্রশ্ন এটা, ঢাবি বি ইউনিটের 24-25-এর প্রশ্ন। এর অ্যান্সারটা কি হবে? মিট মি, আমার সাথে সাক্ষাৎ করো মেট্রো স্টেশন বাই হাফ এন আওয়ার, আধা ঘন্টার মধ্যে আমার সাথে মেট্রো স্টেশনে দেখা করো। আচ্ছা, আমরা সবাই সেখানে শিখেছি, যে কোনো স্টেশন, বাস স্টেশন বলো, ট্রেন স্টেশন বলো, লঞ্চ স্টেশন বলো, তো ভয় লাগার কিছু নেই, ভয় লাগার কিছু নেই, ইনশাল্লাহ সবকিছু পারবো। তো স্টেশন এগুলোর আগে কি হয়, আমরা আর্টিকেল অ্যাড হয়, অনুষ্ঠান, প্রতিষ্ঠান, স্টেশন। এই রুলসটা হচ্ছে তোমরা এসএসসি পরীক্ষায় পড়বা, সাথে সেম, জাস্ট এখানে যে কোনো স্টেশন হতে পারে। আগে তো হচ্ছে যেমন বাস স্টেশন ছিল, বাস ছিল, লঞ্চ ছিল, ট্রেন ছিল, আর এখানে বর্তমান হয়ে গেছে মেট্রো, নামটা পরিবর্তন করে দিচ্ছে, স্টেশন স্টেশনে আছে, তার মানে এখানে কি হবে, অ্যাড হবে। তাহলে এই রুলসটাই হচ্ছে তোমার এসএসসি পরীক্ষায় ছিল, এবং এসএসসি বইগুলো তো আছে। এখন তোমার কাজটা কি হবে? কাজটা হচ্ছে যে রুলসটা যাই পড়ছো সেটা কিন্তু অ্যাডমিশনেই প্র্যাকটিস করবা। বুঝছো? এটাই হচ্ছে তোমার কাজ এখন। তাহলে কি হবে, এসএসসি পড়াও হয়ে যাবে, অ্যাডমিশনের পড়াও হয়ে যাবে। ওকে, তার মানে আমাদের প্রিপারেশন থেকে প্রশ্ন আসে, সেটা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে যাচ্ছি আমরা। তার মানে এখন এই প্রিপোজিশনের দুইটা পার্ট আছে। কয়টা পার্ট বলো তো? দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে বেসিক প্রিপোজিশন, যেটা হচ্ছে রুলস এর মাধ্যমে হয়, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই দুইটাই হচ্ছে তোমাদের করতে হবে, দুইটাই। এখন হচ্ছে স্যার কোথায় থেকে পড়বো? বেসিক প্রিপোজিশন সকল বই থেকে আছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য তোমরা চাইলেই হচ্ছে আমাদের ভোকাবুলারি হ্যাক্স অনেকে মনে হয় সংগ্রহ করে ফেলছে অলরেডি, সেখান থেকে পড়তে পারো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং বেসিক প্রিপোজিশন দুইটাই তোমাদের লাগবে। এবং এখান থেকে তুমি যদি ল করো, আমি যদি ভুল না করে থাকি, এই বছর মানে 25 সালের যে প্রিভিয়াস প্রশ্নগুলো হয়েছে, মানে এসএসসি পরীক্ষার, ময়মনসিংহ নামে একটা বোর্ড আছে, তোমরা তো জানোই, সেই বোর্ডের 10টার মধ্যে মনে হয় 7টা না 8টাই আসছে প্রিপোজিশন থেকে। বুঝছো? ঢাকা বোর্ডের কমপক্ষে, ঢাকা বোর্ডের 5 থেকে 6টা আসছে, 5 থেকে 6টা আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তাহলে তোমরা একটা কাজ, যে কাজটা করো স্বাভাবিকভাবে, যে কাজটা করো সে কাজটা হচ্ছে তোমরা শুধু
এই যে একটা প্যাসেজ পড়ো, প্যাসেজের মধ্যে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আছে সেগুলোই পড়ো, ভাবো যে এটা হুবহু কমন চলে আসবে। তো হুবহু এরকম ভাবে আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু তুমি যদি এখন থেকেই এটা পড়ে ফেলো, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার যেভাবে এসএসসি পরীক্ষায় কাজে লাগতেছে, সাথে অ্যাডমিশন টেস্টও কাজে লাগবে। বুঝতে পারছো? অ্যাডমিশন টেস্টে এটা কাজে লাগবে। সো এই দুটা বিষয় তোমাকে পড়তে হবে এখান থেকে। ওকে, সকল বিশ্ববিদ্যালয়ে এটা আসবে, সকল বিশ্ববিদ্যালয়। আচ্ছা, পরে যাচ্ছি 3 নম্বর টপিক। 3 নম্বর টপিক থেকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর ব্যবহার। এটা হচ্ছে ঢাবি সি ইউনিটে আসে, বিশেষ করে ঢাবি সি ইউনিটে আসে। উড রাদার হ্যাড বেটার অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে। অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার, নো সুন হ্যাড দেন এর ব্যবহার ঢাবিতেও আসে। তো ইট এবং দেয়ার এর ব্যবহার একটু অন্য, এইখান থেকে বেসিক ডিরেক্ট এখান থেকে আসে না। আচ্ছা, আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ব্যবহার আছে। এখান থেকে হচ্ছে তোমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা তোমাকে বুঝতে হবে। এখান থেকে সেন্টেন্স স্ট্রাকচার এখানে আমরা পড়তে গেলে এটা পড়তেই হবে। এখান থেকে ঢাবিতে প্রশ্ন আসে। 2 নাম্বার, কন্ডিশনাল নাম শুনছো? কন্ডিশনাল, কন্ডিশনাল শর্ত সকল বিশ্ববিদ্যালয়ে আসবে, সকল বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু এখানে আছে, এই টপিকের সাথে আছে। কন্ডিশনাল, 3টা কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ঢাবি, মজার কাহিনী কি জানো? এই যে কন্ডিশনালটা, এই কন্ডিশনাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছর 2টা প্রশ্ন আসছে, 2টা প্রশ্ন আসছে, অর্থাৎ 25-26-এ, 25-26-এ 2টা প্রশ্ন আসছে। মজার কাহিনী হচ্ছে 24-25-এ ডিরেক্ট একটা, আর একটু ডিপ লেভেল থেকে আর একটা। 24-25 হচ্ছে ঢাবি বি ইউনিটে হচ্ছে একটা, আর একটা হচ্ছে একটু ডিপ, একটু মানে সেটাও হচ্ছে মূলত কন্ডিশনাল ব্যবহার। তার মানে কন্ডিশনাল এমন একটা টপিক, যে টপিক থেকে সকল বিশ্ববিদ্যালয়ে আসবে। এখন এই যে কম্পিটিং সেন্টেন্স পড়তে গেলে এই রুলস গুলো তুমি পড়বা। এখন কাজ কি ভাই, তুমি যেহেতু এখন এগুলোতে এখান থেকে তোমার রুলস গুলো পড়তে হইতেছে, কাজ হচ্ছে এই টপিক গুলো থেকে অ্যাডমিশনটাও প্র্যাকটিস করে ফেলা। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে যাচ্ছি। এরপরে দেখো রাইট ফর্ম অফ ভার্ব। এই যে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই বছর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে হচ্ছে ঢাবিতে একটা আসছে, ঢাবি বি ইউনিট একটা আসছে। আর এই রাইট ফর্ম অফ ভার্বের আলাদা ব্যবহার থেকে 2টা না 3টা আলাদা আবার প্রশ্ন আসছে। তার মানে এই যে এই টপিকটা, 5 নম্বর টপিকটা থেকে সকল বিশ্ববিদ্যালয়, সকল জায়গায় এসেছি, তোমার 5 মার্কস, সেটা বুঝতে পারতেছ। আর সাথে করে সকল বিশ্ববিদ্যালয়, বিশেষ করে এখান থেকে টেন্সের ব্যবহার, নন ফাইনাইট ভার্বের ব্যবহার, নন ফাইনাইট ভার্বের ব্যবহার, মডেল ভার্বের ব্যবহার, মডেল ভার্বের ব্যবহার, সাবজাংটিভের ব্যবহার। ঠিক আছে, সাবজাংটিভ, পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের ব্যবহার। হ্যাঁ, তো সহ সকল কিছু এখানে আছে। তো এটা থেকেও তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কমপক্ষে যত বিশ্ববিদ্যালয় আছে, ধরো যে বিশ্ববিদ্যালয়, ধরো ঢাবিতে 15টা প্রশ্ন, এখান থেকে 2-3টা প্রশ্ন আসবে। এই টপিক গুলো থেকে 2-3টা প্রশ্ন আসবে। আর অন্য বিশ্ববিদ্যালয়ের টপিক বেশি, প্রশ্ন বেশি, সেখান থেকে দেখবে 5-6টা প্রশ্ন চলে আসে। বুঝছো? তার মানে এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা টপিক, বুঝা গেছে? আচ্ছা, চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স থেকে হচ্ছে, এটা শর্ট সিলেবাসে ছিল না এতদিন, চেঞ্জিং সেন্টেন্স এখন নতুন করে অ্যাড করছে। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এখানে এটা বোঝার জন্য তোমার কি হচ্ছে, সেন্টেন্স স্ট্রাকচার জানতে হয়। সেন্টেন্স স্ট্রাকচার, এই যে আমাদের এই টপিকে দেখো আমি এখানে লিখছি সেন্টেন্স স্ট্রাকচার, এখানেও সেম সেন্টেন্স স্ট্রাকচার। তো এটা আমরা মাস্ট পারতে হবে আমাদের। এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড মানে কি, একটা সেন্টেন্সে কয়টা সাবজেক্ট, কয়টা ভার্ব, এটা নরমাল স্ট্রাকচার যদি বুঝো, দেখবা যে এই স্ট্রাকচারটা যদি বুঝো, এখান থেকে একটা প্রশ্ন আসে। আচ্ছা, এখন ভাই চেঞ্জিং সেন্টেন্সটা কি হয়েছে জানো? এই বছর ঢাবি বি ইউনিটের ডিটেল নিয়ে চলে আসছে, জানো কিনা তোমরা? ঢাবি বি ইউনিটের লিখিত অংশ এখান থেকে দিস, বুঝছো? ঢাবি বি ইউনিটের লিখিত অংশ এখান থেকে দিয়ে দিস। তাহলে
এমসিকিউ তো আসতেছেই, সাথে রিটেন এখন তো যদি চলে আসে তাহলে কি করবা? তাহলে দেখো, আচ্ছা আমি এটা একটু পরে বলতেছি। এরপর হচ্ছে ন্যারেশন। ন্যারেশন হচ্ছে এমন টপিক যে টপিক থেকে 100% সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা রুলস, সবচেয়ে সহজ। আমার মতে ন্যারেশন হচ্ছে এসএসসি পরীক্ষায় তারপরে হার্ড আসে, কঠিন হয়। ন্যারেশন হচ্ছে অ্যাডমিশনের টপিক হচ্ছে সবচেয়ে সিম্পল। অ্যাডমিশনটা হচ্ছে, ন্যারেশনটা হচ্ছে খুবই সিম্পল, আমি মনে করি এটা। তো দেখো, যা পড়বা সেগুলো পরীক্ষা আসবে, এবং ন্যারেশন 100% মোটামুটি সকল বিশ্ববিদ্যালয়ে আসবে। আচ্ছা, প্রোনাউন রেফারেন্স, তোমাদের নাউন প্রোনাউন, প্রোনাউনের পজিশন, প্রোনাউনের অবস্থান, তারপর প্রোনাউনের প্রকারভেদ সবগুলো জানতে হবে। সো প্রোনাউন থেকে ঢাবিতে খুব কম আসে, তবে ঢাবি সি ইউনিট, ই ইউনিটে প্রশ্ন দেয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রোনাউন থেকে প্রশ্ন আসে বেশি, অন্যান্য বিশ্ববিদ্যালয়। তো প্রোনাউন রেফারেন্স থেকে প্রশ্ন লাস্ট অন্যভাবে আসছিল 20-21 এবং 21-22 সেশনে। 21-22 সেশনে কিভাবে প্রশ্ন আসছিল অন্যভাবে? লাস্ট প্রশ্ন আসছিল, ধরো একটা বাক্য উল্লেখ করে দিয়েছে, এই বাক্যে ইট দ্বারা কাকে বোঝানো হয়েছে? ইট দ্বারা কাকে বোঝানো হয়েছে? এটা একটা প্রোনাউন কিন্তু, হ্যাঁ, ইম্পার্সোনাল প্রোনাউন এটা। তো ইট দ্বারা কাকে বোঝানো হয়েছে, এই ধরনের প্রশ্ন আসছিল কবে? এটা আসছিল 20-21 এবং 21-22। সেখান থেকে ওই যে 20-21-এর প্রশ্নটা ছিল টেক্সট বুক থেকে। আর পরের বছরের প্রশ্ন আসছিল নর্মাল ভাবে আসছিল। তাহলে প্রোনাউন রেফারেন্সে সর্বশেষ প্রশ্ন ঢাবিতে আসছিল কবে? 20-21 এবং 21-22 আসছিল। বি ইউনিটে অন্য বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসে, যে বিশেষ করে যেমন রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, হুর ব্যবহার, হুইচের ব্যবহার, তারপরে হুমের ব্যবহার, এইগুলো হচ্ছে দ্যাটের ব্যবহার, হুইচের ব্যবহার, এগুলো থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসে। খুবই সিম্পল, খুবই সিম্পল, তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এগুলো থেকে খুব কঠিন প্রশ্ন আসবে। আচ্ছা, মডিফায়ার। মডিফায়ার বলতে আমরা কি বুঝি? মডিফায়ার বলতে এক কথা হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যবহার এবং অ্যাডভার্বের ব্যবহার। এখন 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 এটা পড়তে গেলে আমাদের বেসিক সকল কিছু যে মোটামুটি প্রয়োজন হয়। তো তোমরা এখান থেকে ফ্রি মডিফায়ার শিখছো, ফ্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার তোমরা বলো। এখন ফ্রি মডিফায়ার কাকে মডিফাই করে? যেমন অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে? নাউনকে অথবা প্রোনাউনকে। আর নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করে অ্যাডভার্ব। আচ্ছা, এখন সেটা পড়তে গেলে মোটামুটি তোমার পার্টস অফ স্পিচ প্রয়োজন হয়ে যেতেছে। পার্টস অফ স্পিচের মোটামুটি সকল কিছু বা পজিশন তোমাকে জানতে হইতেছে। তুমি যদি পার্টস অফ স্পিচের পজিশনটা জানো, বেসিকটা তো শিখা হয়ে যাইতেছে, তাই না? বেসিকটা তোমার শিখা হয়ে যাবে। সো এই মডিফায়ার থেকে বিগত সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডিফায়ার থেকে একটা প্রশ্ন আসছিল। আচ্ছা, তবে মডিফাই এই যে এখান থেকে অ্যাডভার্বের এবং অ্যাডজেক্টিভের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, কিংবা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের, কিংবা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছিল কয়েকটা। যেমন প্রিটি, তোমরা যদি প্রশ্ন দেখো, এই প্রিটি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার অ্যাডভার্বিয়াল ফর্ম কি, তারপর ওয়েল বাক্যের মধ্যে কি হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন তথা পার্টস অফ স্পিচের পজিশন থেকে প্রশ্ন করছে। তো মডিফায়ার পড়তে গেলে আমরা তো এটা পড়বোই, সাথে হচ্ছে আমাদের অন্যান্য জিনিসও পড়ে ফেলতে হবে। আচ্ছা, সেন্টেন্স কানেক্টরস যদি পড়তে যাও, সেখান থেকে তোমার কনজাংশনের ব্যবহার লাগবে, এবং অ্যাডভার্বের ব্যবহার লাগবে, অ্যাডভার্বের বিভিন্ন ব্যবহার লাগবে। আচ্ছা, তার মানে দেখো, আমরা এটা পড়তে গেলে নাউন প্রোনাউন লাগতেছে, তার মানে তোমার পার্টস অফ স্পিচের সকল প্রকার এখানে চলে আসে, সকল প্রকার এখানে চলে আসতেছে। আচ্ছা, কই গেল বাকিটা? 10 নম্বর। 11 নম্বর দেখো, সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম এসএসসি পরীক্ষা আসতেছে। সো এসএসসি পরীক্ষার জন্য যেগুলো আছে সেগুলো তো তোমাকে পড়তেই হবে। সাথে পাংচুয়েশন যে টপিকটা আছে, এই টপিক থেকে হচ্ছে খুব কম প্রশ্ন আসে, তবে এই বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন পড়ছে। খুলনা বিশ্ববিদ্যালয় এখান থেকে
2টা না 3টা প্রশ্ন করছে এখান থেকে, এই পাংচুয়েশন টপিক থেকে, বুঝছো? আচ্ছা, এখন পর্যন্ত আমরা একটু সামারি করি। সামারি কথা, আমাদের এসএসসি পরীক্ষার যে 12টা টপিক রয়েছে, এই 12টা টপিক যদি তুমি ভালো মতো পড়ো, তাহলে আমাকে একটু বলো তো, অ্যাডমিশন টেস্টে মোটামুটি 70-এর উপরে শেষ হয়ে যাওয়ার কথা না? 70% উপরে গ্রামাটিক্যাল টপিকগুলো শেষ হয়ে যাওয়ার কথা না? তুমি বুঝছো কিনা বলো তো একটু। জি জি স্যার। স্যার। আচ্ছা, দ্যাট মিনস এই সামারি কথা হচ্ছে, দ্যাট মিনস যদি 12টা টপিক ভালো মতো পড়ি, আমাদের অ্যাডমিশন টেস্টের এগুলো সবগুলো শেষ হয়ে যাবে। এখন আমাকে বলো যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সাথে কি অ্যাডমিশনের প্রস্তুতি অনেক বেশি গ্যাপ বা অনেক আলাদা, এমন কিছু? না স্যার। এমন কিছু জি না স্যার। এখন আসি হচ্ছে ফার্স্ট পেপারে যাব। হ্যাঁ, ফার্স্ট পেপারে যাব। সেকেন্ড পেপারটা বুঝে গেছে তো নাকি? আচ্ছা, জি স্যার। ফার্স্ট পেপারে যাওয়ার আগে হচ্ছে আমি একটু আলোচনা করি হচ্ছে মুখস্থ অংশতে আমাকে কি কি পড়তে হবে। মুখস্থ অংশের জন্য আমাকে কি কি পড়তে হবে দেখা যাচ্ছে একটু, কেউ যদি না লিখো প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখো, হ্যাঁ প্রয়োজনে আমি এটা পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, দেখো মুখস্থ অংশ আমাদের মনে আছে কিনা, প্রশ্ন কি কি আসে? টেক্সট বুক, গ্রামার, মুখস্থ অংশ, 3টা থেকে, তাই না? এমসিকিউ। আচ্ছা, তো মুখস্থ অংশতে হচ্ছে আমাদের প্রশ্ন আসে 1 নাম্বার সিনোনিম অ্যান্টোনিম। কোনগুলো বেশি ফোকাস করব? টেক্সচুয়াল, টেক্সচুয়াল গুলো ফোকাস করব, ওর সাথে হচ্ছে প্রিভিয়াস, ও ইউএস। আচ্ছা, এবং সাথে হচ্ছে যদি টেক্সচুয়াল গুলো, এটা লাগবে হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 100%, ঠিক আছে? 100% লাগবে। গ্রুপ ভার্ব, একটা টপিক হচ্ছে গ্রুপ ভার্ব, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন লাগবে না। তারপর স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, এবং আরেকটা টপিক হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি বুঝছো? মানে হচ্ছে এক কথায় প্রকাশ। এগুলো লেখছো সবগুলো? আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখন কথা হচ্ছে যে স্যার, যদি তুমি তোমরা যদি এসএসসি পরীক্ষার এখন থেকে দেখো একটু, এখানে আমি সিনোনিম অ্যান্টোনিম কোনটা ফোকাস করতে বলছি বলো তো? টেক্সচুয়াল। টেক্সট বুক। তুমি তোমার 1 নাম্বার টপিকের জন্য, ফর এক্সাম্পল আমরা এডুকেশনের যে লেসনটা আছে সিভিক এঙ্গেজমেন্ট, এখানকার মধ্যে তুমি এভাবে পড়ছো তো নাকি? এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। এখানের মধ্যে দেখো ইলুমিনেট দিয়ে একটা শব্দ আসে, ইলুমিনেট। যে শিক্ষা আমাকে ইলুমিনেট করে না, সেটা প্রকৃত শিক্ষা নয়, কমপ্লিট এট অল, এরকম লাইন আছে। তো তুমি যদি ইলুমিনেট না পড়ো, তারপরে এইভাবে লেসনটা যদি ভালো মতো না শেষ করো, তাহলে কি ওয়ার্ডগুলো না পড়ো, তাহলে তোমার 1 নম্বর যে টপিকটা আছে, যে যেমন এই যে দেখাচ্ছি, এই টপিকে কি ভালো করা সম্ভব? এটাতে 1 নম্বর টপিক এটা ভালো করা সম্ভব? সম্ভব না, তাই না? তো এখন চিন্তা করতে পারো হয়তো যে স্যার, ক্লাসের ফুল রুমের মধ্যে একজন পারলে তো আমিও পারে ফেলবো, কোনো সমস্যা হবে না। এটা তুমি এসএসসি পরীক্ষা পর্যন্ত তুমি নিজেকে সেভ করতে পারবে, কিন্তু অ্যাডমিশন টেস্টে কি সেটা সেভ করতে পারবে নিজেকে? সেটা পারবে না, তাই না? তো সেজন্য হচ্ছে তোমাকে পড়তে হবে। ওকে, সেজন্য তোমাকে এটা পড়ে ফেলতে হবে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমি এখান থেকে গেলাম মুখস্থ অংশ। তারপরে দেখো গ্রুপ ভার্ব।
গ্রুপ ভার্ব গুলো হচ্ছে মেইনলি আমাদের একটা ক্লাস দিছি না তোমাদেরকে, ক্লাস দিছিলাম টেলিগ্রাম গ্রুপে, একটা ক্লাস দিয়েছি গ্রুপ ভার্বের উপরে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জি উপরে। স্যার। নোট করছো কে কে? একটু যারা আগে ভর্তি হয়েছে নোট করছে এনিওয়ান? জি স্যার। একটু স্যার গ্রুপে জমা দিন। ওইগুলো তো ভোকাবুলারি হেক্সে দেওয়া আছে, এগুলো কি নোট করা হ্যাঁ লাগবে? হ্যাঁ, ওইখান থেকে ভোকাবুলারি সবার কাছে এখন এই মুহূর্তে ভোকাবুলারি হ্যাক্স নাই, যে ভোকাবুলারি হ্যাক্স সংগ্রহ করছে করে ফেলতে পারে আলহামদুলিল্লাহ, ওখান দিয়ে পড়ে ফেলতে পারো। এখন কথা হচ্ছে এটা শুধু আমি ক্লাস রেকর্ড ক্লাস দিয়ে দিয়েছি অথবা ভোকাবুলারি হ্যাক্সে আছে, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে ভাইয়া তুমি পড়ছো কিনা, তুমি পারো কিনা, বুঝছো? তুমি পারো কিনা। আমরা আবার এই দুটো টপিক আমরা ক্লাসের আলোচনার মাঝে মাঝে অনেক সময় দেখবো যে এগুলো বারবার রিপিট করি আমি, হ্যাঁ এগুলো হচ্ছে আমি করব। তো এই দুটো টপিক তোমাকে মাস্ট ক্লাস দুটা করবা, রেকর্ডেড ক্লাস, এবং বুঝে 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 এগুলো সবগুলো সলভ করবা, দেখবা যে এটা এত ফানের মতো সহজ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে স্পেলিং। স্পেলিংটা হচ্ছে মেইনলি তোমরা এই মুহূর্তে যে কাজটা করবা, এই মুহূর্তে যেটা কাজ করবা সেটা এই টেক্সট বুকের যে ওয়ার্ড গুলো আছে সেগুলো রিডিং পড়ে ফেলবা, সেগুলো বুঝে বুঝে পড়ে ফেলবা। সেটা যখন তোমার সিনোনিম অ্যান্টোনিম করতে যাও তখন এটা হয়ে যাবে, ঠিক আছে? তখন এটা কভার হয়ে যাবে। ওকে, যেমন ঢাবি, ঢাবি, এই যে 25-26-এর এবার পরীক্ষা হলো না, ছাড়া গত 7 থেকে 8 বছর টানা প্রত্যেক বছর টেক্সট বুক থেকে প্রশ্ন আসছে, টানা প্রত্যেক বছর প্রশ্ন আসছে। কোন জায়গা থেকে? টেক্সট বুক থেকে। এই যে টেক্সট বুকটা থেকে আসছে, টেক্সট বুক শুধুমাত্র এই বছরের স্পেলিংটা কোথা থেকে আসে নাই? টেক্সট বুক থেকে আসে নাই। আর নতুবা প্রত্যেকবার কোথা থেকে আসছে? টেক্সট বুক থেকে আসছে, বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। ফ্রেজ এন্ড ইডিয়মসটা হচ্ছে অল্প অল্প করে, অল্প অল্প করে হচ্ছে পড়বা, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অল্প অল্প করে। একদিনে আমরা একটা কাজ করি, হ্যাঁ একটা কাজ করলে কেমন হয় যে এখন তো তোমরা টেক্সট বুক পড়বা, সাথে যে অন্যান্য টপিক যা আছে সেগুলোর মুখস্থ অংশের একটা চ্যালেঞ্জ শুরু করতে চাচ্ছি, করবো কিনা, যে প্রত্যেকদিন তোমাদেরকে পড়া দেবো এবং তোমাদের কাছে একটা ছোট করে তোমরা সেটা ফিডব্যাক দিবা, শিখিয়ে কি কতটুকু পড়ছো, করলে কেমন হয়? আগামী ধরো এই মাসে যদি আমাদের 20 থেকে 25 দিন আমরা যদি ক্লাস করি, 20-25 দিন যদি ক্লাস করি তাহলে এটা মনে হয় কেমন হয়? এটা জি স্যার, ভালোই। জি স্যার, ভালো হবে। আমি চেষ্টা করব রেগুলার তোমাদের পড়া দেওয়ার জন্য। আহ, আমি দেখি তোমাদেরকে পড়া দেওয়ার জন্য। তাহলে অ্যাটলিস্ট এই 20-25 দিন যদি পড়া শেষ করো এবং টেক্সট বুকের প্যাসেজ গুলো ভালো মতো শেষ করো, দেখবা যে ইনশাল্লাহ মুখস্থ অংশে এই টপিক গুলো নিয়ে আর কোনো সমস্যা, আস্তে আস্তে সমস্যা কেটে যাবে। আচ্ছা, আমি আমাদের যখন অ্যাডমিশনের ক্লাস আসবে কিংবা এই মুহূর্তে তো এসএসসি পড়াও শেষ করতে হবে, আমি অ্যাডমিশনের সময়ও তোমাদের আবার যেমন এখন এই দুটো টপিকে ক্লাস রেখে দিয়ে দিয়েছি, ফ্রেজ এন্ড ইডিয়মস কিভাবে সলভ করতে হয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিভাবে আহ একটা পড়েই অনেকগুলো পারা যায়, হ্যাঁ তারপরে হচ্ছে এগুলো হচ্ছে স্পেলিংটা, বিভিন্ন ধরনের স্পেলিং এর বেসিক বিষয়গুলো থেকে আসে, তো এগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ একদিন, হ্যাঁ। আচ্ছা, তো মুখস্থ অংশের এগুলো মাস্ট শেষ করতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের লিখিত অংশে। লিখিত অংশে, লিখিত অংশে দেখো প্যারাগ্রাফ তোমাদের এসএসসি পরীক্ষা আছে না? আচ্ছা, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ তোমাদের পরীক্ষা আছে না? আচ্ছা আচ্ছা, এই দুইটা টপিকে তোমাদের এসএসসি পরীক্ষায় আছে। বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় নাই। দুঃখজনক বিষয় কি জানো? ঢাবি বি ইউনিটের এমসিকিউ তে হচ্ছে 5 পাইলে পাস, রিটেনে কত পাইলে পাস? ইংলিশে 5 পাইলে পাস। দুঃখজনক বিষয় হচ্ছে এমসিকিউ এত সহজ প্রশ্ন হয়, লিখিত অংশ এই বছর একটু তুলনামূলক হার্ড করছে। তো দুঃখজনক বিষয় হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী এমসিকিউ তো 5 পায় না, রিটেনও 5 পায় না।
মানে আসে মোটামুটি তাদের পরিচিত সকল কিছু থেকে, কিন্তু একটা জিনিস সবচেয়ে ঝামেলা হয়, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এমসিকিউতে, এবং 2 নম্বর সরি রিটেনে। আর এমসিকিউতে হচ্ছে বেসিক টপিকটাই বুঝে না কি থেকে প্রশ্ন হইতেছে। তো সেজন্য ইনশাআল্লাহ তোমরা যদি এখন থেকে ভালো মতো পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমাদের এমসিকিউতে কমপক্ষে 12+ এবং রিটেনে কমপক্ষে ইংলিশে 12 থেকে 15 মতো মার্কস পাবা। তবে এই জন্য তোমার আগামী এসএসসি পরীক্ষা, আগামী ধরো তোমাদের পরীক্ষা মোটামুটি যদি ইয়া করি 8 মাস, আগামী 7 থেকে 8 মাস পাবেন না, ধরো 6 থেকে 8 মাস, যাই সময় পাও না কেন, এই সময়টুকু তোমাদের পড়াশোনা করতে হবে। এই পড়াশোনা করা যাবে তো? হুম, পড়াশোনা জি করা স্যার, যাবে না? ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চাই তোমাদের মধ্য থেকে যেমন আমাদের এই বছর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট হয় নাই, তো ইনশাল্লাহ আমাদের তোমাদের কাছ থেকে আমাদের শিক্ষার্থী আরো বাড়বে, এখন তো অনেক শিক্ষার্থী কম। তো ইনশাল্লাহ তোমাদের মধ্য থেকে কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মোটামুটি সকল বিশ্ববিদ্যালয় টপ করবে। যেমন এই বছর আমরা বিইউপিতে আমাদের স্টুডেন্ট একজন হচ্ছে সেকেন্ড হয়েছে, ঢাবিতে একজন 13তম হয়েছে তানহা, তারপরে হচ্ছে মুনির হয়েছে 31তম। মুনিরের কাহিনী তোমরা জানো? ওই কি, ওর হচ্ছে এসএসসি তে রেজাল্ট হচ্ছে 3.89, আর এসএসসি তে 4.56 বললো না, কত যেন বললো, ভুলে গেছে, আমি ভিডিও দিছিলাম পেজে। মানে রেজাল্টটা দেখতেছো? তোমার রেজাল্ট অনেক ভালো না? তোমাদের রেজাল্ট, এসএসসি রেজাল্ট অ্যাটলিস্ট অনেক ভালো না? জি স্যার। অনেক ভালো। তো তোমাদের ওর হচ্ছে কমপক্ষে কত মার্কস, প্রায় 1.5 মার্কসের মধ্যে বা 2 মার্কসের মতো, সব মিলে প্রায় 2 মার্কসের বেশি, প্রায় 3 মার্কসের মতো ওর কম ছিল, মানে 17-এর মতো মার্কস পেয়েছে মনে হয়। 3 মার্কসের মতো কম পাইয়া সে হয়েছে কততম জানো? 31তম। আর তোমাদের তো রেজাল্ট অনেক ভালো, এসএসসি রেজাল্ট অনেক ভালো, এসএসসি রেজাল্ট অনেক ভালো, এসএসসি রেজাল্ট ইনশাল্লাহ অনেক ভালো হবে। সে যদি হচ্ছে মনিরুদ্দিন ডুলা হাজরা কলেজ থেকে, মানে কক্সবাজারের একটা উপজেলা লেভেল, যতটুকুন জেনেছি ওর এলাকায় এবং ওদের উপজেলায় মোটামুটি ওই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। এই তো গতকালকে হচ্ছে, পরশুদিন হচ্ছে ওদের ভাইবা হয়েছে, আমাকে নক দিছিল, তো আমি তো হচ্ছে দেখা করার কথা ছিল, আমি তো চাঁদপুরে, ওই তো আসছিল, যে বললো স্যার ঢাকা আছেন নাকি। যাই হোক, তো উপজেলা লেভেল থেকে কততম হয়েছে? 31তম হয়েছে। তানহার কথা যদি বলি, হ্যাঁ, ওর হচ্ছে ভোলা বললো না বরগুনা, যেন কোন, সবগুলো তো মনে থাকে না। তো ওই হচ্ছে মানে একবারে প্রত্যন্ত গ্রামের, যেটা বলি একবারে, হুম, যেখান থেকে, যেই গ্রামের মধ্যে হচ্ছে কেউ এইভাবে অ্যাডমিশন টেস্টের কথা বুঝে না, এরকম পরিস্থিতি। তো তানহা একটা কাজ করছিল, সেটা হচ্ছে ওই তো হচ্ছে ধরো এসএসসি 25, ওই কি জিজ্ঞাসা জানো, ওই 24-এর সাথে আমাদের সাথে ক্লাস করা শুরু করছে। 24 থেকে আমাদের ফুল ইয়াতে করছে, রেগুলার ক্লাস করতে হচ্ছে 24-এর সময়। তো আগে থেকে যেহেতু পড়াশোনা করছে, হয়ে গেছে কত, 13তম। আচ্ছা যাই হোক, তো যাই হোক না, যেটা হোক না কেন, তোমরা যদি এখন থেকে পড়াশোনা করো, বিলিভ ইট অর নট, তুমি হয়তো আমাকে একদিন মিষ্টি খাওয়ানোর সুযোগ হবে না, কারণ হচ্ছে আমি থাকবো এক জায়গায়, তুমি থাকবে অন্য জায়গায়। উম, হয়তো কোনো সময় ক্যাম্পাসে আমি যাব, গিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ হবে, এরকমই। তো হয়, তো এই জন্য হচ্ছে তুমি যদি পড়াশোনা করো, এর আলটিমেট রেজাল্টটা হচ্ছে তুমি পাবা। যেমন ধরো বিশেষ ক্যাডার হয়েছে, ওই দিন একজন, আমি একটা ইয়া দেখি খুব ভালো লাগলো, যে বলতেছে আমার এই কি জানো, আহ ম্যাজিস্ট্রেটের বাপ যাচ্ছে, হ্যাঁ। এখন মানে নিজের মধ্যে এই জিদটা তোমরা আনো, যে আমি এটা হতে চাই, আমি এটা করতে চাই। তোমরা যেহেতু এখন এসএসসি লেভেলে, তোমার সামনের সামনের হচ্ছে অবস্থানটা হচ্ছে এসএসসি পরীক্ষার সাথে হচ্ছে অ্যাডমিশন টেস্ট।
তো তোমার মধ্যে এই জিদটা আনো যে তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এততম পজিশন বা ওই সাবজেক্টে পড়তে চাও, বা এই সাবজেক্ট আর তুমি পড়বা না, এরকম একটা মনস্থির করো, এরকম ভাবে একটা পড়াশোনা করার স্থির রাখো। ইনশাল্লাহ তুমি যেই বিশ্ববিদ্যালয় হোক না কেন তুমি ভালো করতে পারবা। ওকে, আচ্ছা। পরবর্তীতে তোমার লাইফটা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তুমি সেট করতে পারবা। ধরো ল ডিপার্টমেন্ট পড়াশোনা করছো, এখন বিষয়টা হচ্ছে সফলতাটা কি? সফলতাটা হচ্ছে একটা রেসের মতো। ধরো রেসের বিভিন্ন ধাপ আছে, হ্যাঁ? তো ধরো 500 কিলোমিটার গেলে একরকম, 1000 কিলোমিটার গেলে একরকম, এরকম আলাদা আলাদা ধাপ রয়েছে। তো আমাদের তোমাদের যে ধাপটা হচ্ছে, এখন কয়েকটা ধাপ আছে। 1 নম্বর এসএসসি পরীক্ষা, এরপরে অ্যাডমিশন, এরপরে বিশ্ববিদ্যালয়, এরপরে চাকরি বা অন্যান্য যাই কিছু করো না কেন, এরকম অনেকগুলো ধাপ রয়েছে। তো একটা কথা মাথায় রেখো, সেটা হচ্ছে তুমি যদি একজন শিক্ষার্থী হিসেবে আমি একটা, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উক্তি। তো তিনি বলছেন অদু শাইইন ফি মাহাল্লিহি, যেখানে যে বস্তু রাখা প্রয়োজন সেখানে সেই বস্তু রাখার নামে হচ্ছে আদব। মানে তুমি এখন এসএসসি শিক্ষার্থী, তোমার এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান কি করবে নাকি শফিকুর রহমান এটা করবে, এটা তোমার মুখ্য বিষয় না। তোমার এখন মুখ্য বিষয় হবে, এটা তোমরা ফেসবুকে, আমরা সবাই দেখি ফেসবুক বা আমরাও সবকিছু করি, কিন্তু তোমার মুখ্য বিষয় হবে তোমার পড়াশোনাটা। তো এই জন্য হচ্ছে সারাদিন হচ্ছে রিলস, সারাদিন হচ্ছে শর্টস না দেখে তুমি যে কাজটা করবা সেই কাজটা হচ্ছে পড়াশোনা করবা। ওকে, আচ্ছা। তো আমরা কি মোটামুটি বুঝতে পারছি যে আমাদের কি কি যে বিষয় পড়তে হবে মোটামুটি? আচ্ছা, আমরা যেমন জি হচ্ছে স্যার। গত কয়েকদিন প্রশ্নগুলো দেখি। দেখো, শেয়ার প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস ইন ফ্যামিলি লাইফ, টেক্সট বুকের। তারপরে দেখো, হাউ হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ, টেক্সট বুকের। টারশিয়ারি, ও এটাতে হবে, সরি, এখানে এটা হয়ে গেছে। টারশিয়ারি এডুকেশন, পুরাতন টেক্সট বুকের। দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, টেক্সট বুকের। ফ্রেন্ডশিপ, টেক্সট বুকের। দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বিডি বাংলাদেশ, টেক্সট বুকের। National Tourism and COVID-19 Outbreak by recalling the relevant unit from your textbook. এর 7 মার্চ স্পেস ছিল টেক্সটবুকের। The influence of culture on adolescence, টেক্সটবুকের। The importance of biodiversity, পুরাতন টেক্সটবুকের। The leadership of শেখ মুজিবুর রহমান, পুরাতন টেক্সটবুকের। এক্সপ্লানেশন গুলো সবগুলো মোটামুটি এখানে সবগুলো টেক্সটবুকের। এগুলো তোমাদের কিছু টেক্সটবুকে আছে, অনেকগুলো তোমাদের টেক্সটবুকে বর্তমানে নাই। যেমন এটা পুরাতন টেক্সটবুকের, এটাও পুরাতন টেক্সটবুকের। ওকে, আচ্ছা। সেন্টেন্স মেকিং, টেক্সটবুকের সবগুলো টেক্সটবুকের। এখান থেকে যতগুলো আছে, যেমন 2019-20 থেকে 20-21 শুধু আসে নাই, 19-20 থেকে একবারে 20-21 ছাড়া 24-25 পর্যন্ত সবগুলো ওয়ার্ড কোথা থেকে আসছে বলতো? টেক্সটবুকের। ধর 19-20, 19-20, 21-22, 22-23, 23-24, 24-25, কয় বছর হইলো? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 25টা শব্দ। আর এই বছর যে ওয়ার্ড গুলো আসছে, এই বছরের যে সেন্টেন্স মেকিং যে ওয়ার্ড গুলো আসছে, এগুলো হচ্ছে এই বই থেকে কিছু প্রশ্ন করে ফেলছে। দুঃখজনক, মানে ওদের যেহেতু, তোমাদের যেহেতু নতুন বই, ওটা এখানে ছিল না, এবং এখান থেকে কিছু বই হচ্ছে, কিছু ওয়ার্ড ছিল একটু হার্ড লেভেল ওয়ার্ড ছিল। তো যেটা হচ্ছে এখান থেকে করছে, তো এটা হচ্ছে আমাদের ভোকাবুলারি এর মধ্যে আবার মানে মোটা সবগুলো ওয়ার্ড ছিল, সবগুলো ওয়ার্ড। তো এখন সেন্টেন্স মেকিং যেহেতু তোমাদের টেক্সট বুক থেকে আসে, পড়তে হবে টেক্সট বুকটা, বলো পড়তে হবে? জি জি, স্যার। ভালো মতো পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আসি হচ্ছে টেক্সট বুকের মধ্যে হচ্ছে, আমি এটা দিয়ে দেব যে লেসন গুলো হচ্ছে আমাদের বেশি ফোকাস করতে হবে এই মুহূর্তে এসে। 1 নাম্বার হচ্ছে আমাদের এই যে এডুকেশন টেকনোলজি, 2 নাম্বার হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, 3 নাম্বার হচ্ছে ফক মিউজিক। অন্যগুলো অবশ্যই দেখতে হবে। এখান থেকে 3টা লেসন,
তারপরে হচ্ছে আমাদের এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ, হ্যাঁ, হিস্ট্রি, জুলাই আপরাইজিং, তারপর হচ্ছে কোয়াল মাইনার্স। এখান থেকে অলরেডি আমাদের একটা প্রশ্ন চলে আসছে। তারপর এই দুইটা লেসন, তারপর হচ্ছে এখান থেকে, এখানে তুমি একটু টেক্সট বুকটা বাইর করো। এই লেসনের মধ্যে দেখা একটা শব্দ আছে এক্সজস্টেড, একটা শব্দ আছে এখান থেকে এক্সজস্টেড বাহির করো, এক্সজস্টেড বাহির করো তো একটু, আমি দেখাচ্ছি। পেজ নাম্বার মেবি 114। আমি এবার প্রশ্নটা বাহির করি, হ্যাঁ, সবাই বাহির করছো? একশত মেবি 114, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লাইন। আচ্ছা, আমি এটা কালার করে দিই, তাহলে বুঝতে পারবা। দেখো তো দেখা যায় কিনা। জি স্যার। দেখো এটা কোথায় আসছে, এই প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে দেখা যাচ্ছে? এটা কিসের প্রশ্ন এটা? এই যে এখানে এটা দিচ্ছি, এটা দিচ্ছে যে এটা কোথায় প্রশ্ন, দেখো মিল আছে কিনা, শব্দটা মিল আছে কিনা, শব্দটা মিল আছে কিনা, মিল কোথা থেকে আসছে, জি স্যার। কোথা থেকে আসছে? বই, মেন এই বুক। যে মেন বই থেকে। কোথায় আসছে এটা? ঢাবি ডি ইউনিটে আসছে, ডিউবি ইউনিট। মানে হাজার হাজার লাখ লাখ ভোকাবুলারি না পড়ে টেক্সট বুকের গুলো পড়ো, ঠিক আছে? টেক্সট গুলোর পড়ো, তোমাকে ভালো মতো পড়তে হবে, টেক্সট বুকের ওয়ার্ড গুলো ভালো মতো পড়লে ইনশাআল্লাহ তোমাদের প্রস্তুতি ভালো হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে এইটা, এগুলো পড়তে হবে এসএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট দুইটাতেই। তারপর হচ্ছে এখান থেকে এসএসসি পরীক্ষা অ্যাডমিশন টেস্ট অনেক প্রশ্ন আসছে, এই কবিতাটাও তোমাকে দেখতেই হবে, এইখানটাও তোমাকে দেখতে হবে। এইখানটার মধ্যে এই 2 নম্বর লেসনটা এসএসসি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা লেসন এসএসসি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখান থেকে শিল্পী থেকে এবছর প্রশ্ন আসছিল কোন জায়গায় জানো, কোন বিশ্ববিদ্যালয়ে যেন আসছে, আমি দেখে বলতে হবে। শিল্পী থেকে মেবি ইয়া কুমিল্লা বা অথবা কোনটা থেকে যেন আসছিল। আচ্ছা, তারপরে এখান থেকে তোমাদের এই যে দেখো, এই যে এটিকেট নেটিকেট, এটিকেট নেটিকেট, এখান থেকে হচ্ছে যে ইম্পর্টেন্স অফ ম্যানার্স পড়ছো না? ইম্পর্টেন্স অফ ম্যানার্স কোথায়, কোন একটা প্যারাগ্রাফ আছে মনে আছে? জি স্যার। এই দুটো লেসন থেকে আসছে, এই দুটো লেসন থেকে। আচ্ছা, এসএসসি পরীক্ষার জন্য আমাদের এইগুলো একটু ফোকাস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো এসএসসি পরীক্ষার জন্য আমাদের এখানে এটা স্টোরিজ অফ গাজা, এই বছর এখান থেকে প্রশ্ন আসছে, এখান থেকে প্রশ্ন আসছে এই বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আচ্ছা, কবিতা, এখানে কবিতা আছে, কবিতাগুলো আমাদের দেখতে হবে। আর ইউনিট 12 এর প্রত্যেকটা লেসন খুব ভালো মতো পড়তে হবে, ইউনিট 12 এর প্রত্যেকটা লেসন খুব ভালো মতো পড়তে হবে। এখন কথা হচ্ছে স্যার, আমাদের তো রিডিং ফর প্লেজার, সেখানে মধ্যে নাটক আছে, এই যেখানে শর্ট স্টোরিজ আছে, শর্ট স্টোরিজ আছে, তবাতক সিং গল্পটা আছে একটা, তারপরে হচ্ছে এখানে কবিতা আছে আরো 3টা, এবং একটা নাটক আছে। এগুলো লাগবে কিনা? ইয়েস স্যার, অবশ্যই লাগবে। দ্য সুলতানাস ড্রিম, এইটা কে লিখছে? অলরেডি প্রশ্ন চলে আসছে এখান থেকে, ঠিক আছে? সো আমাদের এগুলো লাগবে, তবে এগুলো হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য এই মুহূর্তে লাগবে না। এসএসসি পরীক্ষার জন্য আই থিঙ্ক এখান থেকে প্রশ্ন করবে না, বিশেষ করে ঢাকা বোর্ডে প্রশ্ন করবে না আমি যতটুকু জানছি, মাদ্রাসা বোর্ডে এখান থেকে করবে না। তো কি ধরো যে চট্টগ্রাম কি বোর্ড বলে যেটা, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, এরা হচ্ছে খুবই মাঝে মধ্যে উল্টাপাল্টা প্রশ্ন করে, তো ওদের এখান থেকে একটা প্রশ্ন দুটা প্রশ্ন চলে আসতে পারে, বুঝছো? যাই হোক, আমাদের এখান থেকে এসএসসি পরীক্ষা রিডিং ফর প্লেজার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তবে এই কবিতাগুলো থেকে হচ্ছে আমাদের অ্যাপ্রিসিয়েশন আসতে পারে, সো কবিতাগুলো আমরা পড়বো, হ্যাঁ। আচ্ছা, তো আশা করি এখন বোঝা গেছে যে আমরা যদি প্রথমের যে বিষয়টা আছে আমরা সেখানে চলে যাই, যে আমাদের টেক্সট বুকটা ভালো মতো পড়তেই হবে, টেক্সট বুকটা ভালো মতো পড়তেই হবে।
2 নম্বর গ্রামার ভিত্তিক বেসিক এবং এইচএসসি টপিকগুলো পড়তে হবে। মুখস্থ অংশের যে 6টা বা 7টা টপিক বলছি সেগুলো পড়তে হবে। ইনশাআল্লাহ এগুলো যদি পড়ো তোমাদের প্রস্তুতি এসএসসি এবং অ্যাডমিশন টেস্টে 100 হবে ইনশাআল্লাহ। একটু পড়াশোনা করা যাবে তো নাকি? আচ্ছা, পড়াশোনা করা যাবে না? জি স্যার ইনশাআল্লাহ। এখন ইনশাল্লাহ স্যার। আমরা আমি কয়েকটা এমসিকিউ যদি দেখি, এমসিকিউ গুলো দেখো, জাস্ট আমি তোমাকে এখন আজকে ক্লাসের জন্য বলবো না। দেখো তোমাদের মনে আছে আমি যে বলছি সেন্টেন্স স্ট্রাকচারের কথা বলছি, সেন্টেন্স স্ট্রাকচার কথা বলছিলাম না? খুবই সিম্পল ভাবে চিন্তা করবে সবকিছু। হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার যখন আমরা পড়বো সেক্ষেত্রে আমরা শিখবো একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটাই ফাইনাল ভার্ব লাগে। তো এখানে এই স্ট্রে ডগস এটা সাবজেক্ট, এরপরে কি লাগবে? ফাইনাল ভার্ব। হয় কি হবে 1 নম্বর ফর্ম অথবা 2 নম্বর ফর্ম। তো এখানে কি ফিডিং 1 নম্বর নাকি 2 নম্বর আছে? নাই। তাহলে হচ্ছে আমাদের এই ডগস এটা হতে পারে অথবা এটা, যে কারণে একটা আমাদের হতে পারে। আচ্ছা, এখানকার মধ্যে এটাও হতে পারে, 3টে হতে পারে, তাই না? আচ্ছা, এরপরে দেখতে হবে আমাদের পরের যে বাক্যটা, এই ফিডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে? ফিডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে? তাহলে একটু বলো তো দেখি, ফিডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে একটু বলো তো তোমরা। ফিডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অন। তাহলে তুমি স্ট্রাকচার পড়ছো, সাথে বলো তো যে আমি 2 নম্বর টপিক এটা বললাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো আমাদের লাগতেছে কিনা বলো তো পরীক্ষায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে 25-26 প্রশ্ন, এগুলো লাগতেছে কিনা? জি স্যার। লাগতেছে। ওকে, পরের প্রশ্নতে যাচ্ছি। দেখো, দ্য টিচার আস্কড জাফর, টিচার শিক্ষক জাফরকে জিজ্ঞেস করলো, তুমি কি তোমার এক্সারসাইজ মানে তোমার বন্টনকৃত সময় তুমি কি এক্সারসাইজ করেছো? এখানে ইয়েস্টারডে রয়েছে। ইয়েস্টারডে থাকলে কোন টেন্স হয়? আমাদের দেখো রাইট ফর্ম ভার্বের টপিক এটা কিনা, দেখো ফার্স্ট রাইট ফর্ম ইনডিফিনিট। ভার্বের তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর কি ফার্স্ট ইনডিফিনিট? হ্যাভ কি ফার্স্ট ইনডিফিনিট? ক্যান কি ফার্স্ট ইনডিফিনিট? একটা আছে না নাই? স্যার। Answer কোনটা? স্যার ডিড হবে। মানে খুবই সিম্পল না? খুবই সিম্পল। তার মানে আমাদের এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা কোথা থেকে আসছে? রাইট ফর্ম ভার্ব থেকে। তারপরে দেখো এই টপিকটা, এই যে প্রশ্নটা দেখতেছ, এটা হচ্ছে যদি ভুল না করে থাকি 23-24 আসছিল। 23-24 সেখানে আসছিল হচ্ছে ইফেক্ট এবং এফেক্টের ব্যবহার। দেখো রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গেলে আমরা মরাল ভার্ব পড়ি না? মরাল ভার্ব পড়ি না? মরাল ভার্ব পড়ি। তো মরাল ভার্বের পরে কোন ফর্ম হয় একটু বলো তো? মরাল ভার্বের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। এখন তোমাকে B1 দেখতে জি। হবে কোনটা, এখানে দেখতে হবে কোনটা ভার্ব, বেস ফর্ম কোনটাতে আছে। এটা কি আছে? আছে। এটা এই যে ইফেক্ট ইফ দিয়ে আছে, এটা হচ্ছে ভার্ব না। এ দিয়ে যদি হয় সেটা ভার্ব, ই দিয়ে হলে সেটা নাউন হয়। তো নাউনের সাথে ইডি হয় না। তো হ্যাভ এর পরে কি যুক্ত করতে হয়? এফেক্টেড করতে হয় না, তার মানে এটাও নাই, এটা হবে না। আর ই দিয়ে হলে এটা কি হয়? নাউন হয়। অ্যান্সার কোনটা? এ। ভার্ব কোনটাতে আছে, তার মানে এটা হবে সঠিক উত্তর। প্রশ্ন বেশি কঠিন হচ্ছে? জি না স্যার। প্রশ্ন দেখলাম 3টা প্রশ্ন দেখলাম, একটু কি কঠিন মনে হয়েছে? একটু কঠিন না। পরীক্ষার হলে অবশ্যই অনেক কঠিন, পরীক্ষা হলে কঠিন, তবে প্রশ্ন। এরপরে দেখো এই ওয়ার্ডটা কোথা থেকে আসছে বললাম? এই ওয়ার্ডটা কোথা টেক্সট থেকে বুক। আসছে? টেক্সট বুক থেকে আসছে। এরপরে দেখো রাইট ফর্ম, তাহলে মানে এটাও আমাদের এসএসসি পরীক্ষা আমরা পড়ি, তাই না? এসএসসি পরীক্ষায় পড়ি, এসএসসি তে পড়ি। এটাও আমাদের এসএসসি বইতে আছে, তার মানে এটাও আমরা পড়ি। পরেরটা দেখো, রাইট ফর্ম ভার্বের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা উল্লেখ আছে কিনা দেখো তো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা উল্লেখ ছিল কিনা? এই যে জি স্যার। অ্যালং উইথ যদি থাকে আগের অংশ অনুযায়ী ভার্ব করতে হয়। অ্যালং উইথ এটা প্রিপোজিশনের মতো। সো এটা যেহেতু প্লুরাল, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। সো আমাদের কি হবে এখানে অ্যান্সার? ইজ হবে, ওয়াজ হবে, রিকার্স হবে, এগুলো সবগুলো সিঙ্গুলার, তার মানে অ্যান্সার কোনটা হবে? আর সি হবে। রিচার। মানে মানে সবগুলো ভুল দেওয়া, একটাই সঠিক দেওয়া। এই যে এটা এস আছে, তার মানে বাকিগুলো ভুল।
এই জন্য সি নাম্বারটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এখন দেখো তো এখানে একটা সাবজেক্ট ভার্ব আছে, এখানে আবার আটটা সাবজেক্ট ভার্ব আছে কিনা? দুইটা সাবজেক্ট ভার্বকে যুক্ত করে কি করতে হলে কি লাগে বলতো? এটা কনজাংশন লাগে, তথা ক্লোজ মার্কার লাগে, এই প্রশ্নটা, এই হুবহু এই প্রশ্নটাই জাস্ট বাক্যটা চেঞ্জ করে 24-25 আসছে, 24-25 আসছে। এটা হচ্ছে 25-26 প্রশ্ন, 24-25 প্রশ্ন। তাহলে এখন আমাদের এখানে একটা ক্লোজ মার্কার লাগবে দুইটা বাক্যকে যুক্ত করতে হলে। তাহলে কোনটা অ্যান্সার হবে? যেহেতু সি স্যার। কোনটা? এখানে যেহেতু পানি সল্টি, তাই আমি পান করতে পারিনি, স্যার তাই অলদো না? ইজ এ সি নম্বর। না, অলদো কেন? এখানে কি বিপরীত বোঝাচ্ছে? অলদো যদিও দা ওয়াটার সল্টি, যদিও পানিটা হচ্ছে লবণাক্ত, আমি তা পান করতে পারিনি এমন? জি যেহেতু স্যার, পানিটি না না এমন না তো, সিনসি হবে। তাহলে সিন্স হবে। যদি এটা নট না থাকতো তখন আমাদের অলদো হইতো। এরপরে দেখো এটা কন্ডিশনাল, এটা হচ্ছে কন্ডিশনাল এর ব্যবহার। সো এটা থার্ড কন্ডিশনাল আছে, তাহলে কি হবে? উড হ্যাভ মাইট হ্যাভ হবে। তাহলে এটা হবে রাইট অ্যান্সার। দেখো এই 7 নম্বর প্রশ্নটা আবার কোথায় দিচ্ছে? এই আবার দেখো হ্যাড টেকেন আছে এখানকার মধ্যে, হ্যাড টেকেন। এখন বলতো এটা কিসের প্রশ্ন? এটা কন্ডিশনালের প্রশ্ন। কন্ডিশনাল আমরা কোন টপিকে যেন পড়ছিলাম বলছিলাম বলতো? রাইট ফ্রম ভার্ব স্যার। প্ল্যাটফর্ম ভার্ব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটাতে, যেটা পরীক্ষা আসে এই পরীক্ষা আমাদের? কমপ্লিটিং সেন্টেন্সে আছে। কমপ্লিটিং সেন্টেন্সে আছে, কমপ্লিটিং সেন্টেন্সে। এবং থার্ড কন্ডিশনাল তোমরা দেখবে যে অনেকগুলো প্রশ্ন দিয়েছে, অনেকগুলো প্রশ্ন। তার মানে দেখো এটা কন্ডিশনাল এসএসসি পরীক্ষা আছে, এসএসসি তে এটা আছে। তারপরে দেখো ওই উপরেরটাও আছে, হ্যাঁ এটাও আমাদের এসএসসি পরীক্ষা আছে। এখন দেখো এই যে এটা কি সেট প্রশ্ন নাকি না? এটাও থার্ড কন্ডিশনাল কিনা? থার্ড কন্ডিশনাল। তাহলে কোনটা হবে? উড হ্যাভ, এটা হবে অ্যান্সার। ওকে, তো আমাদের হচ্ছে শুধু এই প্রশ্নটা এই বছর একটু কঠিন দিয়েছে, এবং এই প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ভোকাবুলারি হ্যাক্সে আছে, প্রত্যেকটা ওয়ার্ড ভোকাবুলারি হ্যাক্সে সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে আছে। সিনোনিম অ্যান্টোনিম এই ওয়ার্ডগুলো মূলত দিছে হচ্ছে একটা বিদেশি বই, ওয়ার্ড স্মার্ট নামে একটা বই, আমরাও সেখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে আছি, সেখান থেকে দিয়েছে ওয়ার্ডগুলো। তারপরে দেখো টু জাম্প ইন দ্য ব্যাটগন, এটা কি? ব্যাট ওয়াগন, ফ্রেজ এন্ড ইডিয়মস, এটা আমাদের পড়তে হবে একটু আলাদা করে, হ্যাঁ। তারপর লিনের এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানকার মধ্যে কোনটা হবে? সেটা হচ্ছে আমাদের এই নাম্বারটা হবে সঠিক উত্তর। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে মুখস্থ করতে হবে। ইমপ্রুডেন্ট, এটাও তোমাদের টেক্সট বুকের মধ্যে আছে একটু অন্যভাবে, তো এটাও তো তোমাদের টেক্সট বুকের মধ্যে আছে। এখন ইমপ্রুডেন্ট খুবই সিম্পল একটা শব্দ দিচ্ছে, ইমপ্রুডেন্ট, এটাও এটাও হচ্ছে টেক্সট বুকের মধ্যে আছে। তারপরে দেখো এই ওয়ার্ডটা, এগুলো হচ্ছে প্রিভিয়াসের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এটা যেটা প্রশ্ন, হ্যাঁ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কত সালের জন্য, আমি সালটা বলে নাই, তবে এই প্রশ্নটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াসের প্রশ্ন এটা। তাহলে আমরা এই দেখো 2 ঘন্টা ধরে যদি হয় তাহলে কোন টেন্স ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফর বি এর পরে টু গো হোম, এটা ঠিক আছে। দ্য হ্যান্ড হিজ লেইন, এটা হচ্ছে আমরা কনফিউজিং ভার্বের মধ্যে পড়ে, এটা ঠিক ভুল আছে। তো ড্রাইভার এখানে ভার্ব লাগবে, এখানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, তার মানে এটাও ভুল আছে। তাই অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। তার মানে এগুলো মোটামুটি সবগুলো আমাদের এসএসসি পরীক্ষা আছে কিনা? কোন টপিকের মধ্যে আছে এটা বলো তো? রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আছে, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আছে আমাদের, হ্যাঁ। তো এখানে দেখো এটা কোন টপিক, এটা হচ্ছে এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা এসএসসি তে নাই, তো এটা আমাদের করতে হবে মুখস্থ অংশের এটা। সো এটা দেখো, আর এটা দেখো, এটাও খুব সহজ আছে, যে মানুষ হচ্ছে মানুষদেরকে তার চ্যারিটেবল কজেস এর মাধ্যমে মানুষকে সহায়তা করে, তাকে বলা ফিলান্থ্রপিস্ট। ঠিক আছে, এটা তো আমাদের এসএসসি পরীক্ষা নাই, এটা আমাদের আলাদা করে এটা পড়তে হয়। এটা কিভাবে পড়তে হয় দেখাই দেবো। এরপর হচ্ছে লিটারারি টার্মস, এটা তোমরা এখনো পড়ো নাই, তবে হচ্ছে অনেকে হচ্ছে আমাদের আগে অনেক ক্লাস করছো, আমি লিটারারি টার্মস নিয়ে হচ্ছে অনেকগুলো ক্লাস করাইছিলাম আগে, সেটা মেটাফোর, এবং যেমন এই যে দেখো এই মেটাফোর, তো
তোমাদের টেক্সট বুকের মধ্যে কিভাবে আছে, লাইফ ইজ এ ফাজল এখানে আছে, আর টেক্সট বুকের মধ্যে আছে কি লাইফ লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড। দেখো ফাজলের জায়গায় ব্যারেন ফিল্ডের জায়গায় কি দিছে, ব্যারেন ফিল্ডের জায়গায় কি দিছে, FIELD ফিল্ড, ফাজল দিয়েছে। অ্যান্সার কি হবে, মেটাফোর হবে। গত বছর আসছিল, অর্থাৎ এটা হচ্ছে 25-26 প্রশ্ন, আর 24-25 প্রশ্ন এসেছিল শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। হার্ট, শি হ্যাজ এই বাক্যটা উল্লেখ করে দিয়েছে কোন জায়গা থেকে জানো, এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি থেকে দিয়েছে, ক্যামব্রিজ থেকে হুবহু বাক্যটা দিয়েছে। তোমরা দেখে সার্চ দিও প্রয়োজনে, হার্ট অফ গোল্ড, হার্ট অফ গোল্ড লিখে সার্চ দাও, দেখবা যে এটা আছে। এখন এটাও কিন্তু হুবহু টেক্সট বুকের মধ্যে আছে। একটা তোমাদের কবিতা আছে অ্যালোন নামে, একটা কবিতা আছে অ্যালোন, অ্যালোন সেই কবিতাটার মধ্যে আছে হার্ট অফ স্টোন, হার্ট অফ স্টোন আছে, হার্ট অফ স্টোন। হার্ট অফ স্টোনের জায়গায় কি দিয়েছে বলতো, হার্ট অফ স্টোনের জায়গায় কি দিয়েছে, হার্ট অফ গোল্ড। সো এখন আমাকে বলে যে 15টা প্রশ্ন, অপরিচিত কি বেশি প্রশ্ন ছিল, অপরিচিত না না, স্যার। জি না স্যার। অপরিচিত ছিল। তারপরেও অনেকে পারবো না বা পারি না, এর একটাই রিজন হবে, সেটা হচ্ছে আমরা ঠিকমতো পড়ি না, এটাই রিজন হবে, বুঝছো? এটাই কারণ হবে। যদি তুমি এখন থেকে পড়ো 15-15 পাবা ইনশাল্লাহ এমসিকিউতে। আমি জাস্ট এক নজরে 24-25 প্রশ্নগুলো একটু দেখি। ডেভিয়েট টেক্সট বুকের মধ্যে আছে, টেক্সট বুকের মধ্যে এটা শব্দটা ছিল, এখনো আছে টেক্সট বুকের, এটা হচ্ছে ডেভিয়েট, টেক্সট বুকের ওয়ার্ড ছিল, এটা এডুকেশনের মধ্যে ছিল এই ওয়ার্ডটা, ডেভিয়েট ফ্রম লাইন দিয়ে এরকম আছে। হ্যাঁ, এটা আমাদের টেক্সট বুকের শব্দ ছিল। দেখো আমি যে হার্ট অফ গোল্ড বলছিলাম না, মাত্রই বললাম না, তাহলে আমাদের বইতে কি ছিল বলতো, হার্ট অফ, কি বললাম, কোন কবিতা, বইতে ছিল হার্ট অফ স্টোন, টেক্সট বুকের মধ্যে জাস্ট ওয়ার্ডটা পরিবর্তন করে দিয়েছে, গোল্ডের জায়গায় কি দিয়েছে, সরি স্টোনের জায়গায় কি দিয়েছে, গোল্ড। স্টোনের জায়গায় গোল্ড দিয়েছে। আচ্ছা, তারপরে দেখো কোল্ড ফিট, এটা প্রেজেন্ট ইডিয়ম, যেটা তোমাদের পরীক্ষায় বইতে নাই, এটা হচ্ছে তোমাকে পড়তে হবে মুখস্থ অংশের এটা। তারপর মেনি পিপল, এটা সাবজেক্ট, এরপরে কি লাগবে বলো তো বাবা, এটা ফেক না, একটা ফেক হবে। এরপরে কি লাগবে, ভার্ব লাগবে। তাহলে হচ্ছে অনেক মানুষ হচ্ছে গুজব ছড়ায়, যেটা যে গুজব ছড়ায়টা যেটা হচ্ছে পরবর্তীতে বাই, দেখো বাই, বাইটা হচ্ছে প্রিপোজিশন, বাইটা মেইনলি কিসের জন্য ব্যবহার হয়, অ্যাক্টিভের নাকি প্যাসিভের, প্যাসিভের জন্য। প্যাসিভ। তাহলে আমাকে কোনটাতে প্যাসিভ আছে দেখো তো একটু, প্যাসিভ একটাতেই আছে, সেটা হচ্ছে সি নাম্বারে আছে। এটা হচ্ছে তার মানে এসএসসি রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আমরা এটা পড়তে হবে। এটা দেখো কন্ডিশনাল ইফ এর ব্যবহার, ইফ এর ব্যবহার, তবে এখানকার মধ্যে হচ্ছে ইফ এর ব্যবহার হলেও এখানকার মধ্যে হচ্ছে একটা জিনিস করতে হয়েছে, যদি রিডিউস ক্লজ লাগে, এটা আমরা এসএসসি পরীক্ষা পড়ি না, এটা আমরা একটু অ্যাডভান্স লেভেল একটু পড়াশোনা করি, এটা এটা ধরো এটা এর একটু হার্ড ছিল মনে করো। আচ্ছা, পরে দেখো সাবজেক্ট আছে, এরপরে ভার্ব লাগবে। তারপর অল দা মর্নিং, পুরো সকাল ধরে, মানে পুরো সকাল ধরে আমরা হয় এটা রাইট ফর্ম অফ ভার্ব, যেমন রাইট ফর্ম অফ ভার্বের টেন্স মনে রাখার কৌশল আমরা বলি, হ্যাঁ মনে রাখার কৌশল, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে রাখার কৌশল কি জানো, আমরা এটা যদিও এটা বলবো ক্লাসের সময়, ডেঞ্জারাস, ডেঞ্জারাস, DENGEROUS, ডেঞ্জারাস। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে রাখার কৌশল কি জানো, পারফেক্ট টেন্স আজরাইল, এখানে যে দ্বারা হচ্ছে জাস্ট, জাস্ট নাউন না কিন্তু, হ্যাঁ তোমরা সব বইতে হচ্ছে মোটামুটি সকল বইতে হচ্ছে জাস্ট নাউন পড়ো, কিন্তু সেটা না, আজরাইল। আচ্ছা, তো আমরা হচ্ছে ফসা, ফসা এটা হচ্ছে বা ফসা, তো ফর, সিন্স, হাউ লং, তো এগুলো হচ্ছে বা কতক্ষণ ধরে, পুরো সকাল ধরে, কোন টেন্সের জন্য ব্যবহার করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, অন্য কিছু বাদ দাও, মনে রাখার কৌশলও বাদ দাও, ক্যান নট গেট আছে,
ক্যানটা প্রেজেন্টের জন্য, ফার্স্টের জন্য, কোনটার জন্য ব্যবহার হয় বলো তো? কোনটার জন্য? Present, sir. প্রেজেন্টের জন্য। তাহলে কোনটা হবে? দেখো তো প্রেজেন্টে কোনটা আছে? একটাই আছে, সেটা হচ্ছে ডি নাম্বারটা। তারপরে দেখো আমাদের এখানে সাবজেক্ট ভার্ব আছে আর একটা ক্লজ আছে, আটটা সাবজেক্ট ভার্ব নাই, তার মানে আমাদের এখানে একটা প্রিপোজিশন যোগ করতে হবে। এটা তোমাদের প্রিপোজিশন থেকে আসছে। এখানে দেখো এটাতে সাবজেক্ট ভার্ব নাই, কিন্তু এই অংশটুকুর মধ্যে এখানে শুধু সবটুকু মিলে একটা জাস্ট একটা নাউন ফ্রেজ আছে আর কি, নাউন। তো আমাদের ক্লোজ মার্কার যদি করতে হয় পরে একটা ভার্ব লাগবে, সেজন্য আমাদের একটা প্রিপোজিশন দিতে হবে। ওকে, আচ্ছা তারপরে দেখো এটা দেখো তো পরিচিত কিনা কোনোভাবে, এই প্রশ্নটা দেখো তো কোনোভাবে পরিচিত কিনা। কন্ডিশনালের ব্যবহার। সো এখানে দেখো থার্ড কন্ডিশনাল, দ্য থার্ড কন্ডিশনাল কুড হ্যাভ মাইট হ্যাভ দিয়ে করে ফেলো, অ্যান্সার হয়ে যাবে। তারপরে হচ্ছে দেখো আমাদের এটা এটা একটু ভার্ব প্রশ্ন ছিল মনে করো, কারণ ধরো এবং এখান থেকে ওয়ার্ডগুলো টেক্সট বুকের মধ্যেই ছিল, যদিও এখানে ওয়ার্ডগুলো টেক্সট বুকের মধ্যেই ছিল, তবে যদি তুমি মিনিং না জানো, মিনিং না বুঝো, তাহলে কিন্তু এটা পারবা না হয়তো। তো এটা ধরো একটা প্রশ্ন তোমাদের একটু কঠিন মনে করো, রিগোরাস, এটা প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন, এটা প্রিভিয়াস এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং এটা খুবই সহজ প্রশ্ন ছিল, খুবই কঠিন না, তাই না? আচ্ছা, এটা মেট্রো স্টেশন টেক্সট বুকের মধ্যে, সরি তোমাদের এসএসসি পরীক্ষায় কিসে ছিল? প্রিপোজিশনে ছিল। তারপর হচ্ছে দেখো এখানে একটা সাবজেক্ট ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট ভার্ব, সো আমাদের কি লাগবে বলো তো? একটা ক্লোজ মার্কার লাগবে, সিন্স। 24-25 সিন্স থেকে আসছিল, 25-26 মনে আছে? যদিও পানিটা সল্টি, তারপর আমি কি করতে পারি নাই, যেহেতু আমি খাইতে পারি নাই বা পান করতে পারি নাই সিন্সের ব্যাপার থেকে। দেখো একবার অপশন ডি, ওইখানে ডি নাম্বারটা ছিল, এখানেও ডি নাম্বারটা, হুবহু একবারে রিপিট করে প্রশ্ন উল্লেখ করে দিস, তাই না? আচ্ছা, তারপরে দেখো ফায়ার ফাইটাররা হচ্ছে অনেকক্ষণ 5 ঘন্টা কাজ করে হচ্ছে আগুনটা থামাতে পারেনি। থামানো ইংরেজি কি? আমাদের হচ্ছে ফুট আউট। ফুট আউট কিভাবে হয়েছে মনে আছে? আমি গ্রুপ ভার্বের ক্লাসের মধ্যে আউট কিভাবে হচ্ছে, মানে ফুট আউট কিভাবে হয় সেটা আমি দেখাইছিলাম, এটা ইনশাআল্লাহ একদিন দেখাবো। তারপরে দেখো হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার, আফটারটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আমরা পড়ি যে এরপর আইএনজি হয়। তো এখন দেখো আমাদের আইএনজি কোনটাতে কোনটাতে আছে? এটাতে নাই, এটাতে নাই, এই দুইটা আছে। এখন কোনটা হবে? আমাদের হবে হচ্ছে ডি নাম্বারটা। আমরা এখানে শিখবো তো যেই কোনো ভার্ব, যেই কোনো ভার্ব সেটা অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক, সেটা ফাইনাইট হোক নন ফাইনাইট হোক, যেই কোনো ভার্ব সেটা অ্যাক্টিভ হতে পারে প্যাসিভ হতে পারে, ঠিক আছে? দুইটাই হতে পারে, এটা আমরা ইনশাল্লাহ শিখবো। এটা হয়তো অনেকে জানো না, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা দেখো এটা তোমাদের টেক্সট বুকের মধ্যে সবগুলো দেখো স্পেলিং কোনটা হচ্ছে ভুল। দেখো এক্সপ্লেইন, এক্সপ্লেইনটা হচ্ছে ভার্ব, আর এক্সপ্লেইন ভার্ব যদি হয় নাউন ফর্মটা কি হয়? নাউন ফর্মটা কি হয়? প্লানেশন। এখানে এইটা হয় না, তাই না? এক্সপ্লানেশনটা হয়, তাই না? তো এটা হচ্ছে ভুল ছিল, এটা টেক্সট বুকের প্রত্যেকটা শব্দ টেক্সট বুকে ছিল। এই তো, তারপরে হচ্ছে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, টেক্সট এটা হচ্ছে আমাদের বই থেকে ছিল, 5 নাম্বার ছিল ওই সময়ের। তারপর হচ্ছে এটাও টেক্সট বুকের ছিল। এখান থেকে অন দ্য ইভ অফ, দেখো তোমরা একটু মিলাই দেখো, আমি বলতেছি মিলাও কোনটা কোন লেসন থেকে। এটা হচ্ছে ওয়াটার ওয়াটার থেকে ছিল, এটা ছিল হচ্ছে ভায়োলেশন, কনসিকুয়েন্স, এগুলো এটা হচ্ছিল হচ্ছে হিউম্যান রাইটস থেকে। কনসিকুয়েন্স এডুকেশনের একটা লেসন ছিল। অ্যাপ্রিসিয়েট হচ্ছে এই যে আরে ওই যে দোজ উইন্টার সানডে যে কবিতাটা আছে লাভ এন্ড ফ্রেন্ডশিপের, ওই লেসন থেকে। শুধু এই ওয়ার্ডটা হচ্ছে একটু ভিন্নভাবে বই থেকে আসছে ফরফেন্টলি। তো এই হচ্ছে দেখো, আমি যদি সহজ করে যদি বোঝানোর চেষ্টা করি ভাইয়া আপুরা, যে তোমাদের এইচএসসি পড়াশোনা করলে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি হয়ে যাবে কিনা ইনশাআল্লাহ? হয়ে যাবে না? জি স্যার। একটু পড়াশোনা করতে হবে, হ্যাঁ? আমরা আজকে এখানে শেষ করব, তোমাদের কোনো প্রশ্ন থাকলেও এখন বলো। স্যার অনেক পড়া।
অনেক পড়া, জাস্ট মনস্থির করে ধৈর্য ধারণ করে রেগুলার শেষ করো। রমজান মাস, তোমাদের তো ক্লাস নাই তাই না? যেহেতু ক্লাস নাই, ইভেন কোচিংও অনেকের নাই, অনেকের থাকতে পারে কোচিং। তো যাই হোক না কেন, একটা জিনিস করবা, সেটা হচ্ছে প্রত্যেক দিন, যেহেতু অধিকাংশ মুসলমান বা অন্য ধর্মের যারাই আছো না কেন, যে ধর্ম তোমার হোক না কেন, তো আহ তুমি অবশ্যই প্রত্যেক দিন 5 থেকে 7 ঘন্টা করে একটু পড়াশোনা করার চেষ্টা করো। আহ রমজানের পড়াশোনা কেমন হবে? অবশ্যই রাতের বেলায় ঘুমাই যাবা। আমরা 11:30 বেজে গেছে। 11:30 বাজার পরই হচ্ছে এখন মোবাইল বন্ধ করে দিবা। মোবাইল মানে বন্ধ করে দিবা বলতে হচ্ছে মোবাইল আর ইউজ করবা না। ফজরের তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে দোয়া করবা, নামাজ পড়ে, এরপরে খাওয়া দাওয়া করে ফজরের নামাজ পড়ে 7টার মধ্যে উঠে মাস্ট পড়তে বসবা। 7টা থেকে যতক্ষণ পারো, সকালবেলা এনার্জি খুব থাকবে, তো যতটুকু সময় পারো অবশ্যই পড়ার চেষ্টা করো। যেহেতু তোমার একটা লক্ষ্য আছে, আহ জোহরের পরে কিন্তু ওইভাবে পড়াশোনা হয় না, খুব কম হয়। তো সেজন্য হচ্ছে সকাল 7টা, যেহেতু হচ্ছে 5টা 7-এ হচ্ছে মনে হয় এখন সেহরি শেষ হয়, তো 5টা 20-25-এর মধ্যে তুমি হচ্ছে ফজরের নামাজটা পড়ে ঘুমায় যাও, 7টার মধ্যে উঠে যাও। নিজের লাইফটা যদি তুমি একটা জিনিস দেখো, যদি মোবাইল ইউজ করাটা বন্ধ কমাতে পারো বা কমাতে পারো এবং স্থিরভাবে যদি থাকতে পারো, তাহলে ইনশাআল্লাহ রেগুলার পড়াশোনা করতে পারো, ইনশাআল্লাহ তোমার আজকের ইনশাআল্লাহটা, আজকে যে ইনশাআল্লাহ পড়াশোনা করব, এই পড়াশোনা যদি তুমি করতে পারো, একদিন আলহামদুলিল্লাহ স্যার, আম্মা, আব্বা, ভাই এভাবে বলে তোমার আব্বু আম্মুকে কিংবা আমাকে কিংবা যে কাউকে বলবা যে আলহামদুলিল্লাহ অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, অমুক রেজাল্টটা করেছি। তো এটা ইনশাল্লাহ করো। পড়াশোনা করবা তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার। এখন অনেক পড়াশোনা যদি এখনো যদি না করো, এটা 3 মাস পরে 4 মাস পরে বলবা যে আমাকে দ্বারা আর হবে না, তাই না? এই জন্য এখন থেকে শুরু করো, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামীকালকে 9:45-এ 30-এ, যেহেতু একটু তাড়াহুড়া হয়ে যায়, 45 থেকে শুরু করি, কি বলো? জি জি স্যার। স্যার।